যারা ক্লাসে প্রেজেন্ট আছো তারা কমেন্ট বক্সে অন্যান্য ক্লাসের মতো ফুল নেম টাইপ করবে। শুভদিন গুড ইভিনিং, বিশাল গুড ইভিনিং, বর্ণশ্রী গুড ইভিনিং, দেবদত্তা গুড ইভিনিং, কবিতা গুড ইভিনিং, উজ্জয়িনী গুড ইভিনিং, মধু গুড ইভিনিং, শুভম, সম্বিত, অয়ন, উৎস, পূর্বাসু, নিশা, গুড ইভিনিং টু অল। সৌম্য গুড ইভিনিং। আচ্ছা, তো আজকে আমাদের মেন যে টপিক অফ ডিসকাশন সেটা হচ্ছে ডিফ্র্যাকশন পার্টটাকে নিয়ে আগে আমরা পড়াশোনা করব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আচ্ছা, শুভজিৎ গুড ইভিনিং, স্বস্তিকা গুড ইভিনিং। হ্যাঁ, তো ডিফ্র্যাকশনটাকে নিয়ে আজকে আমরা প্রথমে পড়াশোনা করব। ডিফ্র্যাকশন পার্টটাকে আমরা আগে বুঝবো। তো এটা অ্যাকচুয়ালি ফিগারটা ড্র করতে একটু সময় লাগে। এবার লাইভ ক্লাস স্টার্ট করার পরে ফিগার যদি আমি ড্র করতাম তখন তোমরা বোর ফিল করতে, ঠিক আছে? তো সেই টাইমটাকে কমানোর জন্য আমি আগে থেকে ফিগারটা বোর্ডে আমি ড্র করে রেখেছি। আশা করি দেখতেও পাচ্ছ, ইনক্লুডিং ক্যালকুলেশন। নাও এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই ইমেজটা, যেহেতু এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, বোর্ডের ইমেজটা আমি তোমাদের গ্রুপে আমি শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? যাতে কোনো কারণে যদি কোনো পার্ট এখান থেকে হেজি বা ব্লারি টাইপের লাগে, যাতে করে তোমরা বুঝতে পারো। প্রথমে আমরা যে ডিফ্র্যাকশন পার্টটাকে করব, নেক্সট হচ্ছে আমাদের তারপর প্রিজমের। আমি প্রত্যেককে বলেছিলাম যে প্রিজমের যে ভিডিওটা আমি পাঠিয়েছিলাম, বলেছিলাম যে ভিডিওটা দেখে রেখো। তো সেই প্রিজমের পার্টটা আজকে আমরা করব। আচ্ছা, দেখো গ্রুপে আমি ইমেজটা আমি শেয়ার করে দিয়েছি। বোর্ড ওয়ার্কের ইমেজটা আমি শেয়ার করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি তিয়াশা গুড ইভিনিং। অ্যাকচুয়ালি এই যে ডিফ্র্যাকশন যেটা আমরা করছি এটা হচ্ছে ওয়েভ অপটিক্সের পার্ট। যেটা আমরা জানি যে এটা ওয়েভ অপটিক্সের মধ্যে আমরা এই পার্টটাকে করছি। তো ডিফ্র্যাকশনটা অ্যাকচুয়ালি তৈরি হয় কি করে সেটাকে আমাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে, ধরো লাইট যে পাথ দিয়ে যাচ্ছে সেই পাথে উপরে কোনো একটা অবস্টাকেল আছে, মানে কোনো একটা কোনো একটা অবজেক্টকে ধরো আমি রেখেছি। সেই অবজেক্টের স্লিট আছে, ঠিক আছে? সেই অবজেক্টের মধ্যে স্লিট আছে। তো একটাই স্লিট ধরো, সিঙ্গেল স্লিট ধরো নেওয়া হয়েছে। এবার এই স্লিটের মধ্যে দিয়ে যখন লাইটটা যখন পাস করবে, ঠিক আছে? স্লিটের মধ্যে দিয়ে লাইটটা যখন পাস করবে, মনে করো আমি একটু অন্যরকম ভাবে দেখাই তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। সাপোজ ধরো এইটা ধরো স্লিট, ঠিক আছে? আঙুলটার এইটা ধরো একটা, আমি বড় করে স্লিটটাকে নিচ্ছি, এটা ধরো স্লিট। এবার উল্টো দিক থেকে যখন লাইটটা আসছে, সাপোজ ধরো এই দিক এরকম একটা কোনো একটা পজিশনে, এখানে ধরো সোর্স অফ লাইটটা আছে।
তো লাইট যখন এখান থেকে আসবে, ঠিক আছে, এই অবস্টাকেলের ধার ঘেঁষে আসার সময় লাইট বেন্ড করে যাবে ডিউ টু ইটস ওয়েভ নেচার, ঠিক আছে, বেন্ড করে যাবে। এই যে বেন্ড করে গেল ওয়েভ নেচারের জন্য, এবার ওদের মধ্যে সুপারপোজিশন হবে, ঠিক যেরকম আমরা ইন্টারফারেন্সে দেখেছিলাম কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ, সেরকম টাইপের সুপারপোজিশন হবে। এবার আমি যদি এখানে একটা স্ক্রিনকে যদি আমি রাখি, তাহলে স্ক্রিনের উপরে তখন ওই রকমই কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভের মতনই, ঠিক আছে, ব্রাইট আর ডার্ক জোন তৈরি হবে। আমরা ইন্টারফারেন্স যখন করেছিলাম, ইন্টারফারেন্স করার সময় আমরা ব্যান্ড ওয়ার্ডটাকে ইউজ করেছিলাম, ঠিক আছে, কিন্তু আমরা যখন ডিফ্র্যাকশন করব তখন ব্যান্ডের চাইতো জোন এই টার্মের উপর আমরা বেশি জোর দেব, ব্যান্ড না বলে জোন বলবো, ব্রাইট জোন, ডার্ক জোন এইভাবে বলবো। তার কারণ হচ্ছে ইন্টারফারেন্সের থেকে ডিফ্র্যাকশনের উইথটা সাধারণত বেশি হয়, ঠিক আছে, ডিফ্র্যাকশনের উইথটা বেশি হয়, যার জন্য একটা জোন হিসাবে ওটাকে তখন আমরা ট্রিট করব। আমরা এখানে মেইনলি যে টাইপের ডিফ্র্যাকশন প্যাটার্নকে নিয়ে আমরা এখানে ডিল করছি, এটা হচ্ছে সিঙ্গল স্লিট ফ্রনহোফার ডিফ্র্যাকশন প্যাটার্ন, ঠিক আছে। ডিফ্র্যাকশন দু রকমের হয়, একটা ফ্রেনেল ডিফ্র্যাকশন, একটা ফ্রনহোফার ডিফ্র্যাকশন। তো ফ্রেনেল ডিফ্র্যাকশনটা তোমাদের ক্লাস 12 এর সিলেবাসে নেই, পরবর্তীকালে যখন বিএসসি পড়বে বা বিটেক পড়বে তখন সেখানে ফ্রেনেল ডিফ্র্যাকশন আছে। তো ফ্রনহোফার ডিফ্র্যাকশন হচ্ছে সাধারণত ইন্টারফারেন্সের সময় যেরকম দেখেছিলে যে স্লিট আর স্ক্রিনের মধ্যে একটা বেশ ফাইনাইট একটা ডিস্টেন্স রয়েছে, স্লিট উইথটা খুব ছোট, ঠিক আছে। তো এই ধরনের যে জিনিস, মানে এই ধরনের অ্যারেঞ্জমেন্টের উপর বেস করে ডিফ্র্যাকশনের প্যাটার্নকে স্টাডি করা, এটাকেই বলা হয় ফ্রনহোফার ডিফ্র্যাকশন। তো এই ফ্রনহোফার ডিফ্র্যাকশনে আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে লাইটটা বেসিক্যালি এইখানে লাইটের একটা সোর্স আছে, এখানে লাইটের ধরো একটা সোর্স আছে এখানে, তো সেখান থেকে প্যারালাল বিম আসছে, এই যে প্যারালাল বিমটা যেগুলো আসছে, বিমগুলো যেগুলো আসছে, এবার এটা হচ্ছে স্লিট। এবার এত বড় স্লিট কোনো মতেই না, বাট আমি বোঝানোর জন্য যদি অতিরিক্ত ছোট স্লিট ড্র করি তোমাদের বুঝতে সমস্যা হবে, ওই জন্য স্লিটের এই ওপেনিংটাকে আমি একটু বড় রেখেছি ইচ্ছে করে। এবারে স্লিটের থেকে আমরা এখানে কি করেছি যে সেটা সামনে হচ্ছে একটা লেন্স রাখা আছে, লেন্সটা হচ্ছে কনভার্জিং একটা লেন্স রাখা আছে। তাতে করে কি হবে না, যতটা ছড়িয়ে যাওয়ার কথা, যতটা স্প্রেড করে যাওয়ার কথা ততটা স্প্রেড করবে না, কনভার্জ করবে, ঠিক আছে। তাহলে পরে আমি একটা ফাইনাইট ডিস্টেন্সের মধ্যে, ঠিক আছে, ফাইনাইট ডিস্টেন্সের মধ্যে আমি তাহলে ব্যান্ড জোন প্যাটার্নটা মানে ডিফ্র্যাকশন প্যাটার্নটাকে আমি তাহলে অবজার্ভ করতে পারবো। সেটা যদি না করতাম তাহলে পরে কি হতো না, ডিফ্র্যাকশন প্যাটার্নটা অনেকটা স্প্রেড করে যেত, তখন আমাদের ডিফ্র্যাকশন প্যাটার্নটাকে এক্সামিন করতে সমস্যা হতো, ডিফ্র্যাকশন প্যাটার্নটাকে তখন আমাদের এক্সামিন করতে সমস্যা হতো, স্টাডি করতে সমস্যা হতো। তো যার জন্য আমরা এখানে একটা কনভেক্স লেন্সকে আমরা ইউজ করেছি। তো এই যে এইটাকে যেটাকে দেখছো, দিস ইজ দ্য স্লিট প্লেন, আর এখানে যেটা আছে এটা হচ্ছে স্ক্রিন, এটা হচ্ছে স্লিট প্লেন, এইটা হচ্ছে স্লিট প্লেন, আর এটা হচ্ছে স্ক্রিন। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে দরকার হলে আমি লিখে দিচ্ছি, যদিও আমি যে নোটটা পাঠিয়েছিলাম তার মধ্যে আছে স্টিল। এটা হচ্ছে স্লিট প্লেন আর এটা হচ্ছে স্ক্রিন। তো কি হয়েছে দেখো, সেম পাথ ট্রাভেল করেই আসবে, ইকুইডিস্ট্যান্ট মানে সেম পাথ ট্রাভেল করেই আসবে, ঠিক আছে। যারা যারা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের ক্লাস করেছিলে বা পরে ফলো করেছিলে তারা সবাই জানো। তো যার জন্য কোনো পাথ ডিফারেন্স থাকছে না, অর্থাৎ কোনো রকম কোনো ফেজ ডিফারেন্সও থাকছে না। তো যার জন্য এই পয়েন্টটাতে আমরা ব্রাইট জোন পাচ্ছি,
এবার তারপর আস্তে আস্তে উপরের দিকে অল্টারনেটিভলি ডার্ক ব্রাইট এরকম ভাবে আমরা জোনগুলোকে পাচ্ছি। তো যেখানে যেখানে দেখো এটা হচ্ছে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনের প্যাটার্নটাকে ড্র করা হয়েছে। এবার যেখানে যেখানে দেখো কনস্ট্রাকটিভ ফরম্যাট আছে, ঠিক আছে, এটা দেখে বুঝতেই পারছো কনস্ট্রাকটিভ ফর্মে আছে। তো সেইখানে সেখানে যেখানে এখানে দেখো কনস্ট্রাকটিভ ফর্মে আছে, এইখানে দেখো কনস্ট্রাকটিভ ফর্মে আছে, এইখানে দেখো কনস্ট্রাকটিভ ফর্মে আছে। যেখানে যেখানে কনস্ট্রাকটিভ ফর্মে আছে সেইখানে সেইখানে দেখো ব্রাইট জোন তৈরি হয়েছে। প্রথমত এই যে পোর্শনটা এখান থেকে এই অবধি সেখানে তো সেন্ট্রাল ব্রাইট তৈরি হয়েছে, দেখে বুঝতেই পারছো। তারপরে আবার এইখানে দেখো ব্রাইট জোন তৈরি হয়েছে, এটা একটুখানি ডার্কটা বেশি বড় হয়ে গেছে, একটু মুছে দিলাম। এখানে ওরকম একটা ব্রাইট জোন একটা ফর্ম করেছে, এদিকেও ঠিক তাই হয়েছে। যেখানে যেখানে হচ্ছে তোমার কনস্ট্রাকটিভ মানে ইন্টেন্সিটি বেশি সেখানে সেখানে ব্রাইট হয়েছে, আর যেখানে যেখানে ডিস্ট্রাকটিভ প্যাটার্ন হয়েছে মানে ইন্টেন্সিটিটা মিনিমাম হয়েছে সেখানে দেখো ডার্ক জোন তৈরি হয়েছে। যেমন ধরো এই পয়েন্টটাতে দেখো মিনিমাম, এখানে দেখো ডার্ক জোন তৈরি হয়েছে, এখানেও মিনিমাম দেখো ডার্ক জোন তৈরি হয়েছে, এখানেও মিনিমাম ডার্ক জোন তৈরি হয়েছে। সেন্ট্রালে কোনো সময় ডার্ক তৈরি হবে না, কেন? তার কারণ সেন্ট্রাল যে জোনটা আছে সেখানে প্রতিটা রে ওই পয়েন্টটা হচ্ছে পাথ ডিফারেন্স মানে সেম পাথ ট্রাভেল করে আসছে, যেটা আমি একটু আগে বললাম, কোনো পাথ ডিফারেন্স থাকছে না, ফেজ ডিফারেন্স থাকছে না, প্রত্যেকে সেম ফেজে থাকছে। তো যার জন্য এই যে জোনটা মানে এই যে জায়গাটা এখানে ব্রাইট জোন তৈরি হয়েছে। এবার কথা যেটা যে সেটা হচ্ছে কেন ব্রাইট ওখানে ওখানে তৈরি হচ্ছে, কেন বাকি জায়গাগুলোতে ডার্ক তৈরি হচ্ছে, এটসেট্রা এন্ড এটসেট্রা। এটাকে যদি আমাকে ডিসকাস করতে হয় তাহলে পরে আমাদের একটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে হেল্প নিতে হবে। তো আমি এখানে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে হেল্প নেওয়ার জন্য ফিগার 2 আবার একটা ড্র করেছি। ফিগার 1 এটা এটা তারপরে ফিগার 2 আমি ড্র করেছি। তো ফিগার 2 তে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই যে স্লিটটা যেটা আছে মাঝখানে এটাকে অনেক অনেক ম্যাগনিফাইড করা হয়েছে, ইচ্ছা করে বড় করে মানে স্লিটটাকে অনেক বেশি ম্যাগনিফাই করে দেখানো হচ্ছে যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। এই যে লাইটগুলো যেগুলো এসছে, ঠিক আছে, আচ্ছা আমি একটু চট করে দেখে নিই ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আসছে কিনা, তখন মেন পোর্শনে যেহেতু ঢুকছি দেখে নিই আমি একটু। ঠিকঠাকই আছে, মাঝে মাঝে কিছু কিছু জায়গায় একটু অল্প অল্প ফেটে ফেটে যাচ্ছে, তার জন্য তো আমি মেন ইমেজটাকে পাঠিয়ে দিয়েছি, তার সঙ্গে দেখে নেবে, তার সঙ্গে কম্পেয়ার করে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা তো যেটা বলছি সেটা হচ্ছে, তো আমরা কি করেছি এই যে মাঝখানের স্লিটটাকে অনেকটা ম্যাগনিফাইড ভাবে আমরা রেখেছি। যে লাইটগুলো আসছে সেই হাইগেস প্রিন্সিপালটাকে স্মরণ করো, যে লাইটগুলো আসছে সেই লাইটের যে ওয়েভ এখানে যখন এসে রিচ করবে তখন সেইখানে লাইট ওয়েভ এসে রিচ করলো মানে অনেকগুলো ফোটন পার্টিকেল এসে রিচ করলো, তাই তো? প্যাকেটস অফ এনার্জি মানে অনেকগুলো ফোটন পার্টিকেল এসে রিচ করলো, সেরকম ভাবে জিনিসটাকে আমরা কনসিডার করি। তাহলে এখানেও ঠিক সেরকম, এখানে অনেকগুলো ফোটন পার্টিকেলকে আমি এখানে নিয়েছি। তো মোটামুটি একটুখানি স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে করলে পরে ক্যালকুলেশন বা ফিগার ড্র করতে সুবিধা হয়। আমি এখানে অড নাম্বারে নিয়েছি, দেখো টোটাল কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, টোটাল 9 ডটস আমি নিয়েছি। তোমার যদি মনে হয় তুমি 11 নাম্বার ডটস নিতে পারো তাহলে একটু বেশি
মানে এই জায়গাটা বেশি কনজেস্টেড হয়ে যাবে। আবার যদি তোমার মনে হয় তুমি 7টা কি 5টা নিতে পারো, তাহলে আবার তুমি এত গুলো রে আবার তুমি পাবে না। তো সেই সবকিছু চিন্তা ভাবনা করে আমরা 9খানা নিয়েছি। আচ্ছা, কেন 8টা না, কেন বা 6টা না, কেন 4টে না, মানে ইভেন নাম্বারে নিইনি কেন? তারপরে ইভেন নাম্বারে নিলে পরে হচ্ছে মাঝখানে পয়েন্টটাকে আমরা পেতাম না। একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো এই যে 5টা আঙুল আছে, তাহলে পরে একটা মিডল ফিঙ্গার বলে একটা কনসেপ্ট আছে। যদি 4টে আঙুল থাকতো তাহলে পরে মিডল ফিঙ্গার বলে কোনো কনসেপ্ট থাকতো না, তাই তো? এখানেও ঠিক সেরকম অড নাম্বারে নিলে পরে একটা মিড পয়েন্ট বলে একটা কনসেপ্ট থাকে। তো সেই জন্য আমরা এখানে অড নাম্বারে নিয়েছি। এবার কথা যেটা, যে সেটা হচ্ছে এখান থেকে আমরা রে গুলোকে বার করছি। রে গুলো যেগুলো আসছে, রে গুলোকে আমরা বার করছি। পরে আমরা যেটা দেখছি যে সেটা হচ্ছে ঠিক একদম ইন্টারফারেন্সের প্রুফটার সঙ্গে ইমাজিন করো, তাহলে বুঝতে পারবে কি করা হয়েছে। পারপেন্ডিকুলার ড্র করেছি, এই যে ডটের যে লাইনটা, রেড যে ডটেড লাইনটা, এটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে। এই অ্যাঙ্গেলটাকে নিয়েছি থিটা, তাহলে পরে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাও থিটা। ঠিক সেরকম ভাবে আবার এখানে পারপেন্ডিকুলার ড্র করেছি, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা। এই হচ্ছে ব্যাপার। তাহলে যে কোনো দুটো রে এর মধ্যে, যে কোনো দুটো রে এর মধ্যে, মানে মনে করো রে 1 আর রে 3, আবার ধরো এখানে রে 3 আর রে 5, এই যে দুটো রে, এদের মধ্যে হচ্ছে পাথ ডিফারেন্স আমরা কতটা পেলাম। প্রথমত এই যে স্লিট উইথ, ঠিক আছে, টার্ম মনে রাখতে হবে। ইয়াংস ডাবল স্লিট করার সময় আমরা যে টার্মটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে স্লিট সেপারেশন, বিকজ সেখানে দুটো স্লিট ছিল, ডাবল স্লিট, ওই জন্য দুটো স্লিটের মাঝখানে গ্যাপকে বলেছিলাম আমরা স্লিট সেপারেশন। আর এইখানে একটাই স্লিট নিয়েছি, সিঙ্গেল স্লিট এক্সপেরিমেন্ট, ওই জন্য আমরা কোন টার্ম ইউজ করছি, স্লিট উইথ, এই টার্মটাকে ইউজ করছি। এক্সামের সময় টার্মে যেন কোনো রকম কোনো গন্ডগোল না হয়। তো আমরা এখানে স্লিট উইথটাকে নিয়েছি স্মল এ, স্মল এ হচ্ছে স্লিট উইথ, সেটাকে দুটো ইকুয়াল পার্টে ব্রেক করেছি, a/2 a/2, দুটো ইকুয়াল পার্টে ব্রেক করা হয়েছে। এবার কথা যেটা, যে সেটা হচ্ছে তোমার ধরো রে 1 আর ধরো এখানে রে 3। তো আমি এই পয়েন্টের থেকে পারপেন্ডিকুলার ড্র করেছি। দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ডিসটেন্স দেখানো হয়েছে, এই ডিসটেন্সটাকে আমি ডেল্টা দিয়ে ডিনোট করেছি। তার মানে এই পয়েন্টের থেকে যে লাইটটা এখানে রিচ করেছে আর এই পয়েন্টের থেকে যে লাইটটা এখানে রিচ করেছে, মানে রে 1 আর ধরো তোমার রে 3, রে 1 এই পয়েন্টের থেকে মুভ করেছে আর রে 3 হচ্ছে এই পয়েন্টের থেকে এমার্জেন্ট আউট হয়েছে। তাহলে রে 1 আর রে 3 এর মধ্যে পাথ ডিফারেন্স যেটা, ঠিক আছে, মানে রে 1 কে কতটা বেশি ডিসটেন্স ট্রাভেল করতে হচ্ছে, যেটাকে আমরা পাথ ডিফারেন্স বলছি, সেই পাথ ডিফারেন্স হচ্ছে এখান থেকে এই অবধি, সেটাকে আমরা এখানে ডেল্টা সিম্বল দিয়ে ডিনোট করেছি, ওটা হচ্ছে পাথ ডিফারেন্স। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এটাকে আমরা ডেল্টা সিম্বল দিয়ে ডিনোট করেছি, এটা হচ্ছে পাথ ডিফারেন্স। এবার কি করে পাথ ডিফারেন্স ব্যাপারটা তাহলে ম্যাথমেটিক্যালি মানে জিওমেট্রিক্যালি তাহলে কি দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে এটা যদি a/2 হয়, ঠিক আছে, এটা হচ্ছে a/2, এটা যদি a/2 হয়, এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এই রেড ডটেড লাইনটা হচ্ছে a/2 cos থিটা, ঠিক আছে, রেড ডটেড লাইনটা হচ্ছে a/2 cos থিটা। তাহলে এই যে পোরশনটা আছে, যেটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে রেখেছি, এটা তাহলে a/2 sin থিটা, যার জন্য আমি এখানে ডেল্টা ইজ ইকুয়াল টু a/2 sin থিটা লিখেছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে a/2 sin থিটা, এইটা হচ্ছে a/2 sin থিটা। তাহলে পাথ ডিফারেন্সটা হচ্ছে a/2 sin থিটা, ঠিক আছে। এবার কথা হচ্ছে ডার্ক, এই যে ওয়ার্ডটা ডার্ক, আমি জোন বলি কি ব্যান্ড বলি, তাহলে এটা কি কনস্ট্রাকটিভ না ডিস্ট্রাকটিভ? কেমন মন দিয়ে শুনছো আমি একটু টেস্ট করে দেখি তো, কমেন্ট বক্সে লেখো। ডার্ক জোন এটা কার সঙ্গে করেসপন্ড করে, কনস্ট্রাকটিভের সঙ্গে নাকি ডিস্ট্রাকটিভের সঙ্গে, সেইটা লিখবে। এবং তার সঙ্গে এটাও লিখবে যে তাহলে পরে পাথ ডিফারেন্স ইভেন মাল্টিপল অফ λ/2 হবে নাকি অড মাল্টিপল অফ λ/2 হবে, সেটাও মেনশন করবে। লেখো কমেন্ট বক্সে।
very good, destructive. Yes, odd multiple of lambda by 2. Very good, odd multiple of lambda by 2. তাহলে এবার প্রথমে very good, very good, very good. তাহলে প্রথমে ফার্স্ট অড নাম্বার বলতে আমরা 1 কে চুজ করছি, ঠিক আছে? ফার্স্ট অড নাম্বার বলতে আমরা 1 কে চুজ করছি। তো তাহলে ফর ফার্স্ট ডার্ক জোন, তাহলে সেক্ষেত্রে পাথ ডিফারেন্স যেটা তৈরি হবে সেটা হচ্ছে প্রথম অড নাম্বার হচ্ছে 1, তাহলে 1 ইন্টু ল্যামডা বাই 2 অর সিম্পলি ল্যামডা বাই 2। তাহলে এই যে ডেল্টা হচ্ছে তাহলে আমাদের দাঁড়ালো ল্যামডা বাই 2। এবার এখান থেকে ডেল্টা আমরা কি পেয়েছিলাম জিওমেট্রিক্যালি a by 2 sin theta, so we can say delta মানে a by 2 sin theta, তাহলে a by 2 sin theta is equal to lambda by 2 বলতে আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে শুধুমাত্র sin theta করলে দাঁড়াচ্ছে lambda by a, তাহলে sin theta আমরা পেলাম lambda by a। এবার অ্যাঙ্গেল যদি খুব ছোট হয়, কারণ এখানে অ্যাঙ্গেল খুবই ছোট, মানে এটা খুবই ছোট্ট একটা স্লিট, হ্যাঁ খুব ছোট্ট স্লিট, তো অ্যাঙ্গেলটা খুবই ছোট, যেরকম আমরা ইয়াং এর ক্ষেত্রেও করেছিলাম, অ্যাঙ্গেল খুব ছোট হয়ে গেলে পরে সাইন নেওয়া যা ট্যান নেওয়া যায়, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে, বিকজ when theta tends to 0 degree sin theta tends to theta, tan theta also tends to theta, so sin theta আর tan theta nearly equal। তাহলে পরে sin theta যেখানে আমি নিয়েছি সেখানে আমি tan theta ও নিতে পারি তার পরিবর্তে। তো যার জন্য নেক্সট স্টেপে এসে আমরা কি করেছি যে লিখেছি এখানে, কিন্তু এগুলো লিখতে হবে যে as theta tends to 0 degree sin theta almost equals to tan theta, ডাইরেক্ট ইকুয়াল টু লিখে দেবেন, অলমোস্ট ইকুয়ালস টু লিখুন বা টেন্ডস টু ও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো এই যে sin theta is equal to lambda by a, সেখানে আমরা লিখেছি tan theta almost equals to lambda by a। এবার আমরা চলে এলাম এই ফিগারটা, একই ফিগার শুধুমাত্র বিভিন্ন রকম অ্যাসপেক্টে দেখানো হয়েছে, ঠিক আছে? এক্সামে কিন্তু এই তিনটে ফিগার ড্র করতে হবে, বারবার করে বলছি, বিভিন্ন বইতে বিভিন্ন রকম ভাবে করেছে, আমি দেখেছি কোন বইতে কিভাবে কি করেছে না করেছে, তো যেরকম করলে পরে মার্কস পাবে, তোমাদের নিজেদেরও বুঝতেও সুবিধা হবে, তো সেরকম মেথডেই কিন্তু করানো হয়েছে। যাই হোক, তো এবার তাহলে পরে আমি এখানে একটা ফিগার ড্র করেছি, এই ফিগারেরই একটা রেপ্লিকা, স্লিট আছে, স্ক্রিন আছে, স্লিট আর স্ক্রিনের মাঝখানে যে ডিসটেন্স, মানে স্লিট প্লেন আর স্ক্রিনের ইন্টারমিডিয়েট ডিসটেন্সটা নেওয়া হয়েছে এল, ঠিক আছে? এল নেওয়া হয়েছে। এবার একটু খেয়াল করে দেখো, আমি যদি বলি যে ফার্স্ট ডার্ক জোন, তাহলে প্রথম ডার্ক জোনটা কোথায় আছে? এটা তো সেন্ট্রাল ব্রাইট। ফার্স্ট ডার্ক জোন কোথায় ছিল? এখানে ছিল ফার্স্ট ডার্ক জোন, তাহলে তার করসপন্ডিং পয়েন্ট তাহলে কোনটা? এইটা হচ্ছে তার করসপন্ডিং পয়েন্ট, মানে যেখানে আমি প্লাস y1 লিখেছি। কেন y দিয়ে দিয়ে লিখছি? তার কারণ এই যে এটা তো অ্যাকচুয়ালি একটা ভার্টিক্যাল অ্যাক্সিস, তো ভার্টিক্যাল অ্যাক্সিস বলতে আমরা y অ্যাক্সিস কে ইন জেনারেল বুঝি। তো যেহেতু এই জিরো যে লেভেলটা আছে এটাকে তুমি ধরতে পারো x অ্যাক্সিসের মতো, তাহলে আমি যত উপরের দিকে যে আমি যাচ্ছি সেগুলো সব পজিটিভ, আর এই যত নিচের দিকে আমি যাচ্ছি এগুলো সব নেগেটিভ। তো তাহলে পরে আমি উপরের দিকে যাচ্ছি এগুলো সব পজিটিভ, নিচের দিকে যাচ্ছি এগুলো সব নেগেটিভ। এবার তাহলে পরে আমি যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা, এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা আমি ধরছি, ডিফ্রাকশন অ্যাঙ্গেল থিটা ধরছি, যেমন এখানে থিটা ধরা হয়েছিল, একই কনসেপ্ট। দেখো খেয়াল করে, এইটার সাথে এই থিটার সাথে এই থিটার কিন্তু কোনো পার্থক্য নেই। এখানেও কিন্তু আমি ডার্ক জোন অবধি কিন্তু আমি নিয়েছিলাম, এখানেও দেখো ফার্স্ট ডার্ক জোন অবধি নেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা আমি এখানে পেলাম, এখানে এই যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেলাম, সেখানে যদি আমি পারপেন্ডিকুলার বাই বেস করি, তাহলে পারপেন্ডিকুলার বাই বেস যদি আমি করি তাহলে এইটুকুনি হচ্ছে তাহলে পারপেন্ডিকুলার, এইটুকু হচ্ছে তাহলে পারপেন্ডিকুলার, এতটা বাই বেস, তাহলে পারপেন্ডিকুলারটা তাহলে কত দাঁড়াচ্ছে y1 আর বেসটা কত আসছে l, ঠিক আছে? আমরা তো ম্যাগনিটিউডটাকে নিয়ে কাজ করব, তো আমি এখানে y1 নিয়েছি, y1 বাই l। তো তাহলে এই tan থিটার জায়গাতে আমি লিখছি y1 বাই l,
সেখান থেকে ওয়াই ওয়ান পেয়ে যাচ্ছি ল্যামডা এল বাই এ। তাহলে এই যে ল্যামডা এল বাই এ যেটা ওয়াই ওয়ান এর ভ্যালু, সেটা তাহলে এই সেন্ট্রাল ব্রাইট যে পয়েন্টটা যেটা আছে which is considered or taken as the origin of this diffraction pattern, ঠিক আছে? তো এই অরিজিনের থেকে তাহলে আমি কতটা ডিসটেন্স উপরে আমি পেলাম না, অরিজিনের থেকে হচ্ছে আমি ল্যামডা এল বাই এ এই ডিসটেন্সে আমি পেলাম। তাহলে এটা তো ফার্স্ট ডার্ক জোনের কথা হলো। তাহলে যদি আমি বলি mth ডার্ক জোনের কথা, কি আমি যদি বলি m+1th ডার্ক জোনের কথা, তাহলে কি হবে? mth ডার্ক জোনের জন্য এই 1 এর জায়গায় চলে আসবে m, আর এখানে দেখো ল্যামডা এল বাই এ ছিল, তার মানে আগে একটা ইমাজিনারিলি কোএফিসিয়েন্ট, তার মানে হচ্ছে 1 আছে। ইমাজিনারি নাম্বার বলছে না কিন্তু, মানে ইমাজিন করে নাও বা, এবং ইট ইজ প্র্যাকটিক্যালি ট্রু যে তার মানে তার আগে হচ্ছে 1 আছে। তাহলে যদি আমি mth এর কথা বলি তাহলে সেক্ষেত্রে m ল্যামডা এল বাই এ হবে। যদি আমি m+1th এর কথা যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে হচ্ছে m+1 ইন্টু ল্যামডা এল বাই এ হবে। কেউ যদি বলে না আমি m+2 নিয়ে ভাবো তাহলে m+2, ঠিক আছে, m+2 ইন্টু ল্যামডা এল বাই এ হবে। তো যাই হোক, আমরা সুস্থভাবে যদি আমরা করি দুটোই আমাদের পক্ষে নেওয়া যথেষ্ট। তো আমরা এখানে ym নিয়েছি আর ym+1 নিয়েছি। তাহলে ধরো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। সাপোজ ধরো আমি y3 নিয়েছি আর y2 নিয়েছি সে, তাহলে 0 থেকে শুরু করে y3 অবধি যে ডিসটেন্সটা আছে সেখান থেকে যদি আমি 0 থেকে শুরু করে y2 মানে ঠিক তার আগের ইমিডিয়েটলি প্রিভিয়াস ডার্ক জোন তার যে ডিসটেন্সটা সেইটাকে যদি আমি সাবট্রাক্ট করে বাদ দিয়ে দিই তাহলে আমি কি পাচ্ছি? ভালো করে শোনো কি কোয়েশ্চেন করলাম, আনসার তোমাদেরকে দিতে হবে। ধরো আমি এখান থেকে স্টার্ট করে 0 থেকে স্টার্ট করে আমি, এটা তো থার্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মানে 0 থেকে শুরু করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ডার্ক জোন, ঠিক আছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড ডার্ক জোনের ডিসটেন্স হচ্ছে y3। সেটার থেকে যদি আমি সেকেন্ড ডার্ক জোন, এখান থেকে শুরু করে সেকেন্ড ডার্ক জোনের যে ডিসটেন্সটা অর্থাৎ y2, সেটাকে যদি সাবট্রাক্ট করি তাহলে আমি কি পাচ্ছি? বলো দেখি, তাহলে কি পাওয়া যাচ্ছে? y3 থেকে ভার্টিক্যালি y3 মাইনাস y2 এই ডিসটেন্সটা কেউ যদি করে তাহলে পরে সে ব্রাইট জোন পাচ্ছে নাকি ডার্ক জোন পাচ্ছে, কোন জোনটাকে সে পাচ্ছে? এই ফিগার অনুযায়ী বল, y3 থেকে y1 টাকে আমি যদি সাবট্রাক্ট করি, আমি ক্যালকুলেশনের কথা বলছি না, ভালো করে মন দিয়ে শুনে কোয়েশ্চেনের আনসার দাও। আমি বলছি কোন জোনের উইথটাকে আমি পাচ্ছি, কোন জোনের উইথটাকে আমি পাচ্ছি? হ্যাঁ, রাইট জোনের উইথটাকে আমি পাচ্ছি, রাইট জোনের উইথটাকে পাচ্ছি। ভালো করে খেয়াল করো। তাহলে এখান থেকে শুরু করে আপ টু এই অবধি, মাইনাস এখান থেকে শুরু করে আপ টু এই অবধি যদি আমি সাবট্রাক্ট করি তাহলে পরে আমি এখানে আমাদের এই যে ফিগারটা যেটা আছে এটা সেন্ট্রাল ব্রাইট, ফার্স্ট ব্রাইট, সেকেন্ড ব্রাইট, তাহলে সেকেন্ড ব্রাইট জোনের আমি তাহলে উইথটাকে পাচ্ছি। তো এটা তো আমি স্পেসিফিক্যালি বললাম y3 মাইনাস y2, বা ধরো কেউ যদি বলে আমি y2 মাইনাস y1 করবো, কোনো অসুবিধা নেই। এখান থেকে এই অবধি y2 আর এখান থেকে এই অবধি y1 সাবট্রাক্ট করো, তাহলে তুমি ফার্স্ট ডার্ক জোনের তুমি উইথটাকে তাহলে তুমি পাচ্ছ। তো এটা তো আমি স্পেসিফাই করে বলছি। এবার যদি আমি এটাকে জেনারেলাইজ ওয়েতে যদি আমি বলি, ঠিক আছে, জেনারেলাইজ ওয়েতে যদি বলি তাহলে পরে হচ্ছে এই m+1 এর ডার্ক জোন যেটা হাইট হচ্ছে m+1 ল্যামডা এল বাই এ, সেটা থেকে যদি আমি mth ডার্ক জোন
যার হাইট হচ্ছে m ইনটু ল্যামডা এল বাই এ যদি আমি সাবট্রাক্ট করি তাহলে পরে আমি একটা সিঙ্গেল ব্রাইট জোনের আমি তাহলে উইথ কে পাচ্ছি। আর সুপ্রতিম যেটা বললো সেটাও ঠিক যে আমি তাহলে একটা সিঙ্গেল ডার্ক জোনের উইথও আমি পাবো। ঠিক আছে, মানে দুটোরই উইথ সেম। আমি এখানে সিঙ্গেল ব্রাইট জোনের যে আমি উইথ পাবো সেইটা সিঙ্গেল ডার্ক জোন যদি আমি এখানে ডিস্ট্রাকটিভ না নিয়ে কনস্ট্রাকটিভ ওয়েতে যদি আমি ক্যালকুলেট করতাম, যেরকম এখানে ব্রাইট জোন ধরে ধরে ক্যালকুলেট করেছি, যদি আমি ডার্ক জোন ধরে ধরে ক্যালকুলেট করতাম, ঠিক আছে, তো সরি যেমন এখানে ডার্ক জোন ধরে ক্যালকুলেট করেছি, যদি ব্রাইট জোন ধরে যদি আমি ক্যালকুলেট করতাম তো তাহলে পরে হচ্ছে আবার আমি সাবট্রাক্ট যদি আমি করতাম তাহলে একটা ডার্ক জোনকে পেতাম। আনসার মানে এক্সপ্রেশন সেমই আসতো, আলাদা কিছু আসতো। তো তাহলে পরে এখানে একটুখানি আমার স্পেলিং মিস্টেক হয়েছে, উইথ লিখতে গিয়ে উইথ লিখে ফেলেছি, WITH। তাহলে উইথ অফ আ সিঙ্গেল ব্রাইট জোন অর সিঙ্গেল ডার্ক জোন, ঠিক আছে, সিঙ্গেল ব্রাইট হোক কি সিঙ্গেল ডার্ক হোক, তাহলে সেটাকে আমি কি করে পাবো, এটার থেকে এটাকে আমি সাবট্রাক্ট করে দেবো, বাস খেলা শেষ। এবার একটা জিনিস হচ্ছে আমি তোমাদেরকে নোটে দেখবে খেয়াল করে নোটে এই জায়গাটাকে একটুখানি কারেকশন করে নাও, এখানে ফ্রিঞ্জ উইথ লেখা আছে, ফ্রিঞ্জ উইথটাকে কেটে দাও, কেটে দিয়ে এখানে যেটা আমি লিখেছি এটাকে লেখো উইথ অফ আ সিঙ্গেল ব্রাইট জোন অর সিঙ্গেল ডার্ক জোন। এটাই হচ্ছে মজা, যে মনে করো নোট পেয়েছে অথচ ক্লাস অ্যাটেন্ড করলো না, সেই ভুল জিনিসটা পরীক্ষায় গিয়ে লিখে আসবে। ওই জন্য নোটও ফলো করতে হবে, ক্লাসও ফলো করতে হবে, দুটোই ফলো করতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, আমি পরীক্ষা যখন নেবো এরপরে ওয়ে অপটিক্সের, তখন যদি আমি দেখি যে কেউ এইখানে এসে ফ্রিঞ্জ লিখেছে তাহলে পরে তাকে আমি ধরতে পারবো, যে বুঝবো যে সে তেমন ক্লাস ফলো করেনি, নোটটা নিয়ে বসেছিল। তো এই জায়গাটাকে একটুখানি তাহলে কারেকশন করে নাও, যেটা নোটটা আমি দিয়েছিলাম সেখানে একটু কারেকশন করে নাও, উইথ অফ আ সিঙ্গেল ব্রাইট জোন অর সিঙ্গেল ডার্ক জোন, তাহলে এটাকে আমি বিটা দিয়ে ডিনোট করছি, একই ব্যাপার, বিটা দিয়ে ডিনোট করছি। তাহলে সাবট্রাক্ট করলে পরে ল্যামডা এল বাই এ আসছে। তাহলে যে কোনো একটা ব্রাইট জোন, যে কোনো একটা ডার্ক জোন, মানে আমি সেকেন্ডারি লেভেলে গিয়ে আমি বলছি যে কোনো একটা ব্রাইট জোন, যে কোনো একটা ডার্ক জোন, এগুলোর জন্য তার মানে উইথটাকে আমি সেম পাচ্ছি। বাট সেন্ট্রাল ব্রাইটকে এবার খেয়াল করো, সেন্ট্রাল ব্রাইটের কি ব্যাপার হয়েছে দেখো। সেন্ট্রাল ব্রাইটের ক্ষেত্রে যেটা হয়েছে, সেন্ট্রাল ব্রাইট তো এখান থেকে শুরু করে আপ টু এই অবধি, এখান থেকে এই অবধি যদি আমি যাই তাহলে y1, এখান থেকে এই অবধি যদি আমি যাই তাহলে পরেও আবার y1, মানে হাইটের কথা আমি বলছি, সাইন ইররেসপেক্টিভ অফ সাইন, সাইনকে বাদ রেখে আমি বলছি। তো তাহলে পরে সেন্ট্রাল ব্রাইট জোন, এই যে সেন্ট্রাল ব্রাইট হচ্ছে সব থেকে চওড়া, সব থেকে চওড়া। তাহলে সেন্ট্রাল ব্রাইট যেটা আছে, এই যে সেন্ট্রাল ব্রাইট, তাহলে সেন্ট্রাল ব্রাইটের যদি আমাকে উইথ ফাইন্ড করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে এই y1 কে ডাবল করতে হবে। আমরা যেরকম y1 পেয়েছিলাম ল্যামডা এল বাই এ, তাহলে এই যে সেন্ট্রাল ব্রাইট তাকে যদি আমাকে পেতে হয় তাহলে পরে বিটা নট is equal to twice plus minus y1 মড দিয়ে দিলাম একটা, মানে আমার মেন হচ্ছে y1 এর ভ্যালুটাকে হচ্ছে আমার লাগবে, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। তাহলে twice lambda l by a কি লেখা আছে, ডাবল অফ এনি আদার সেকেন্ডারি জোন, অন্য যে কোনো সেকেন্ডারি যে জোন আছে, ঠিক আছে, অন্য যে কোনো যে সেকেন্ডারি যে জোন আছে সেটা ম্যাক্সিমা হতে পারে অর্থাৎ ব্রাইট হতে পারে, সেটা মিনিমা হতে পারে অর্থাৎ ডার্ক হতে পারে, ম্যাক্সিমা মিনিমা ব্রাইট ডার্ক, ঠিক আছে, খেয়াল রাখো কিন্তু এই টার্মগুলো। তাহলে সেটা ম্যাক্সিমা হতে পারে, সেটা মিনিমা হতে পারে, সেটা ব্রাইট জোন হতে পারে, সেটা ডার্ক জোন হতে পারে, যাই হোক না কেন, যে কোনো একটা যাই না কেন তার ডাবল হচ্ছে, এটাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এবার আমি চলে আসছি আর একটা বিষয়তে, যে সেটা হচ্ছে যদি আমি অ্যাঙ্গুলার ডিফ্র্যাকশনের কথা বলি তাহলে ব্যাপারটা ঠিক কিরকম। অ্যাঙ্গুলার ডিফ্র্যাকশনের কথা যদি বলি, অ্যাঙ্গুলার ডিফ্র্যাকশন বা ডিফ্র্যাকশন অ্যাঙ্গেল, ডিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল, অনেক রকমের টার্ম আছে।
তো সেক্ষেত্রে দেখো খেয়াল করে সেই একই গল্প আবার বলতে হয় যে থিটা টেন্ডস টু 0 ডিগ্রি সাইন থিটা টেন্ডস টু থিটা। তো তাহলে পরে এই যে পয়েন্টটা আছে যেখানে আমি প্লাস y1 লিখেছি, যার করসপন্ডিং সাইন থিটা হচ্ছে ল্যামডা বাই এ, এই যে করসপন্ডিং সাইন থিটা ল্যামডা বাই এ। তো তাহলে পরে তো আমি এই থিটাটাকে এমনও তো বলতে পারতাম যে অ্যাজ থিটা টেন্ডস টু 0 ডিগ্রি sin theta tends to theta, তাহলে sin theta tends to theta, তাহলে therefore sin theta কে যে আমরা বলেছিলাম lambda by a, সেটাকে আমরা এমনও বলতে পারি যে তাহলে theta is equal to lambda by a, তাহলে sin theta tends to theta। তাহলে পরে মানে theta almost equals to lambda by a, ঠিক আছে? আমি এখানে অলমোস্ট ইকুয়ালস টু লিখতে পারি বা ইকুয়ালস টু লিখতে পারি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা বাই। এবার কথা যেটা যে সেটা হচ্ছে আমি এখানে তাহলে যদি আমাকে এই অ্যাঙ্গেলটার কথা বলে তো তাহলে পরে এই যে অ্যাঙ্গেলটাকে আমি পাচ্ছি থিটা, সেটা তাহলে পরে হচ্ছে ল্যামডা বাই এ। এবার তাহলে ডার্কের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ডার্ক কিন্তু অ্যাকচুয়ালি 2 থিটা। ডার্কের দিকে তুমি যদি তাকাও, এই ডার্ক বলছি সেন্ট্রাল ব্রাইটের দিকে যদি তুমি তাকাও, সেন্ট্রাল ব্রাইট, সেন্ট্রাল ব্রাইট, ঠিক আছে? সেন্ট্রাল ব্রাইট কে তুমি খেয়াল করে দেখো, এটা কিন্তু অ্যাকচুয়ালি টুয়াইস থিটা। তাহলে সেন্ট্রাল ব্রাইটের অ্যাঙ্গুলার ডিফ্রাকশন কি হবে? তাহলে ফর সেন্ট্রাল ব্রাইট তাহলে সেন্ট্রাল ব্রাইটের ক্ষেত্রে হবে, যদি আমি এটাকে থিটা নট বলে লিখি, এটা সম্মান দিলাম সেন্ট্রাল তো 0, ওই জন্য থিটা নট বলে লিখলাম, তাহলে সেক্ষেত্রে এটা হবে টুয়াইস থিটা, তাহলে টুয়াইস ল্যামডা বাই। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এই এক্সপ্রেশনটা থেকে কিন্তু সিবিএসই হোক আইএসসি হোক যে কোনো বোর্ডই হোক না কেন বহুবার এখান থেকে কিন্তু কোয়েশ্চেন এসছে। ইফ সিঙ্গেল স্লিট ফর্ম অফ আ ডিফ্রাকশন প্যাটার্ন, তো এটাকে ফিগার ড্র করে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করা বহুবার এক্সামে এসছে, সেখান থেকে নিউমেরিক্যালও বহুবার এসছে। এবং সব থেকে সারপ্রাইজিং, যদিও মনে রেখো না আর কি ব্যাপারটা, আমি বলার পরে শোনো তারপরে আবার ভুলে যাও, যতবার এটা বোর্ডে এসছে প্রতিবার এর অ্যাঙ্গেলের আনসার বেরিয়েছে 1 রেডিয়ান। যতবার এসছে এটা আইএসসি প্রিভিয়াস ইয়ার আইএসসি কোশ্চেন আমরা তো সলভ করব। আমাদের এই যে সিলেবাস যেগুলো চলছে, সিলেবাস শেষ হওয়ার পরে আমরা প্রিভিয়াস ইয়ার সিবিএসসি আইএসসি সব পেপারগুলোকে আমরা সলভ করব। তো করালে যখন করাবো তখন দেখতেই পাবে। তো মোটামুটি 1 রেডিয়ানের কাছাকাছি এসছে হচ্ছে আনসার। তো শুনে নিলে এবার ভুলে যাও ব্যাপারটা, আনসারটা। আচ্ছা, তো এখন কথা যেটা যে আমরা তো সিঙ্গেল স্লিট নিয়ে করলাম, এবার যদি ডাবল স্লিট নিয়ে যদি আমি করি তাহলে কি হবে? ডাবল স্লিটে যদি আমি সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন না করে যদি আমি এমন একটা সিস্টেম করলাম যেখানে দুটো স্লিট আছে, ডাবল স্লিট, ঠিক আছে? তাহলে ডাবল স্লিট নিয়ে যদি আমরা এই ধরনের ডিফ্রাকশন প্যাটার্নকে যদি আমরা স্টাডি করি তাহলে কি হবে দেখো, আমি একটা বোঝানোর চেষ্টা করছি, বোঝাতে পারবো কিনা কারণ এটা অ্যাকচুয়ালি ল্যাব এক্সপেরিমেন্ট, বোঝাতে পারবো কিনা আমি জানি না, বাট আমি চেষ্টা করছি। সেটা হচ্ছে দুটো যদি স্লিট থাকে, মানে সাপোজ মনে করো একটা লাইট ধরো যাচ্ছে, যেরকম আমরা আগের দিন ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে দেখেছিলাম ইন্টারফারেন্স প্যাটার্ন করার সময়, যে দুটো স্লিট আছে এরকম ভাবে, একটা স্ক্রিন আছে, তো এই স্ক্রিনের মধ্যে তারপর তোমার ইন্টারফারেন্স প্যাটার্ন আমরা দেখেছি। তো ল্যাবে যখন তুমি এক্সপেরিমেন্টটা করবে, ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট তোমার ল্যাবে করতে হবে, আছে প্র্যাকটিক্যালের সিলেবাসে, বা তোমার গ্র্যাজুয়েশন কোর্স যখন করবে প্র্যাকটিক্যালের সিলেবাসে ডিফ্রাকশন প্যাটার্ন স্টাডি আছে, ভেরি ইম্পর্টেন্ট গ্র্যাজুয়েশনের জন্য। তো যখন করবে তখন দেখতে পাবে যে সেখানে তোমাকে দুটো ধরো স্লিট দিয়ে দিয়েছে। এই ডাবল স্লিট দিয়ে যে মানে স্ক্রিনের উপরে তুমি যে প্যাটার্নটাকে পাবে, প্রথমে তুমি বেশ বড় বড় জোন পাবে স্ক্রিনের উপরে, বড় বড় মানে বেশ এত বড় বড় জোন সেরকম না, কিন্তু
মাইক্রোস্কোপ, ট্রাভেলিং মাইক্রোস্কোপের কথা আমি আগের দিন বলেছিলাম। সেই ট্রাভেলিং মাইক্রোস্কোপে তুমি যদি চোখ রাখো তাহলে পরে তুমি দেখবে যে মোটামুটি ট্রাভেলিং মাইক্রোস্কোপে তুমি রেজলিউশনটাকে একটুখানি তুমি বাড়িয়ে দিলে, দেখলে যে এরকম কালো সাদা মানে ডার্ক ব্রাইট, ঠিক আছে, মানে এরকম ভাবে ব্রাইট ডার্ক এরকম কিছু জোন তুমি প্রথমে দেখতে পাবে। প্রথমে যে জোনটা তুমি দেখতে পাবে সেই জোনটা হচ্ছে একটু বেশ মানে জোন টার্মটা ইউজ করছি মানে বুঝতে পারছো যে কম্পারেটিভলি ঠিক। তো প্রথমে যে জোনটাকে তুমি দেখতে পাবে সেটা অ্যাকচুয়ালি ডিফ্র্যাকশন প্যাটার্নকে তুমি দেখলে। প্রথমে ফার্স্টে তুমি ডিফ্র্যাকশন প্যাটার্নকে তুমি দেখলে, ডিফ্র্যাকশন প্যাটার্ন তুমি দেখলে, সেটাকে তুমি স্টাডি করলে, সেখান থেকে তুমি রিডিং নিলে, প্র্যাকটিক্যাল পেপার তুমি তৈরি করলে। এবার তারপরে তোমাকে যিনি আর কি প্র্যাকটিক্যাল করাবেন তিনি এসে বলবেন যে তুমি ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখে নিলে তো, এবার একটা কাজ করো, তুমি এবার মাইক্রোস্কোপটা যেটা আছে ট্রাভেলিং মাইক্রোস্কোপ তার রেজলিউশনটাকে তুমি আর একটু বাড়াও। রেজলিউশনটাকে মানে রিজলভিং পাওয়ারটাকে আর একটু বাড়ালে, তুমি রিজলভিং পাওয়ারটা তুমি আর একটু বাড়িয়ে যখন তুমি মাইক্রোস্কোপ মানে আরো যখন তুমি ওই জোনের মধ্যে ঢুকছো তখন তুমি দেখবে ব্রাইট জোনে তো কিছু বুঝতে পারবে না, সরি ডার্ক জোনে তো কিছু বুঝতে পারবে না, ডার্ক মানে তো সেখানে অন্ধকার রয়েছে, কিছু বুঝতে পারবে না। ব্রাইট জোনকে ফোকাস করে তুমি যখন তার মধ্যে ঢুকবে দারুণ একটা জিনিস তুমি দেখতে পাবে। সেই ব্রাইট জোনের মধ্যে কালো কালো সরু সরু অনেকগুলো ডার্ক আর ব্রাইট জোন ব্রাইট ব্যান্ড তার মধ্যে রয়েছে, মানে জিনিসটা অনেকটা এইরকম তুমি দেখতে পাবে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এটাকে আমি মুছে দিলাম ক্যালকুলেশনের পার্টটা। এবার যেটা ল্যাবে এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখতে পাবে সেরকম আমি একটা ফিগার ড্র করার চেষ্টা করছি। প্রথমে তুমি এরকম একটা প্যাটার্ন দেখবে, ঠিক আছে? আমার এরকম ডার্ক জোন আছে, আমি যে স্কেচ পেন শেড দিয়ে করলাম মানে পুরো ডার্ক হয়নি, বাট এটা কমপ্লিটলি ডার্ক, ঠিক আছে? তারপর একটা ব্রাইট জোন আছে, তারপর আবার ডার্ক জোন আছে, তারপর আবার ব্রাইট জোন আছে, তারপর আবার ডার্ক জোন আছে, এরকম তুমি ফার্স্টে কিছু জোন দেখতে পাবে। তো যে স্যার তোমাকে প্র্যাকটিক্যাল করাবেন তিনি বলবেন যে যে জোনগুলোকে তুই দেখছিস বা তুমি দেখছো এগুলো কিন্তু সব ডিফ্র্যাকশন প্যাটার্ন তুমি স্টাডি করছো। তুমি এবার একটা কাজ করো, মাইক্রোস্কোপটাকে নিয়ে যে কোনো একটা ব্রাইট জোনের কাছে নিয়ে গিয়ে তুমি সেটাকে আরো বেশি ফোকাস করে ভেতরের দিকে ঢোকো। যখন তুমি সেটা রিজলভিং পাওয়ারকে বাড়িয়ে মাইক্রোস্কোপের রিজলভিং পাওয়ারকে বাড়িয়ে যখন তুমি এই জোনের মধ্যে ঢুকবে, জোনের মধ্যে ঢুকে একটা দারুণ জিনিস দেখতে পাবে। কি জিনিস দেখতে পাবে? এইরকম কিছু ব্যান্ড স্ট্রাকচার দেখতে পাবে। ঠিক আছে, ওই ব্রাইট জোনের মধ্যে ঢুকে ওই ব্রাইট জোনের মধ্যে তুমি একটু ভালো করে যদি তুমি এক্সামিন করো ব্রাইট জোনটাকে, সেই ব্রাইট জোনের মধ্যে তুমি একটু রিজলভিং পাওয়ার মাইক্রোস্কোপে বাড়িয়ে দিয়ে তুমি দেখবে যে তার মধ্যে আবার ওরকম সাদা কালো সাদা কালো সাদা কালো, মানে সাদা কালো বলতে আমি ওই হোয়াইটের কথা আমি বলছি না, ব্রাইট ডার্ক এই প্যাটার্নের কথা বলছি। এরকম তুমি আবার একটা অল্টারনেটিং একটা প্যাটার্ন তুমি ওখানে দেখতে পাবে। তাহলে প্রথমে যেটাকে তুমি দেখেছিলে, প্রথমে যে জিনিসগুলোকে তুমি দেখেছিলে, ঠিক আছে,
সেটা ছিল হচ্ছে তোমার ডিফ্র্যাকশন, যেটাকে আমি বড় বড় করে ড্র করেছি, বড় বড় করে যেটাকে আমি ড্র করলাম ওটা ছিল ডিফ্র্যাকশন প্যাটার্ন। ওই ডিফ্র্যাকশন প্যাটার্নের যে কোনো একটা ব্রাইট জোনের মধ্যে তুমি যখন ঢুকছো, সেখানে যে সরু 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 দাগ 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 মতো, ওগুলো কি বলতো? ওগুলো হচ্ছে ইন্টারফারেন্স ফ্রিঞ্জ। ইন্টারফারেন্সে তুমি অল্টারনেটিং ব্রাইট আর ডার্ক ব্যান্ড পেলে। কেন এরকম হলো? তার কারণ যেটা সেটা হচ্ছে, যখন তোমাকে একটা স্লিট দেবে, তখন সেক্ষেত্রে একটা স্লিট দিয়ে যে লাইট আসবে সেখান থেকে তোমার ইন্টারফারেন্সের কোনো রকম চান্স নেই। সেখান থেকে তুমি শুধুমাত্র পাবে হচ্ছে ডিফ্র্যাকশন প্যাটার্ন। বাট যখন তোমাকে দুটো স্লিট দিয়ে দেবে, সে দুটো স্লিটের থেকে লাইট যখন আসবে, তারা নিজেদের মধ্যে ইন্টারফেয়ার করবে, সে ওয়েভগুলো নিজেদের মধ্যে ইন্টারফেয়ার করবে, তার ইন্টারফারেন্স প্যাটার্ন তুমি দেখতে পাবে। আর প্রতিটা স্লিট আলাদা আলাদা করে সিঙ্গেল স্লিটের মতো বিহেভ করছে। তোমাকে তো দিয়েছে দুটো স্লিট, তাহলে প্রতিটা স্লিট, ইচ অ্যান্ড এভরি স্লিট, প্রতিটা স্লিট হচ্ছে আবার আলাদা আলাদা করে, সেখান থেকে আবার আমি ডিফ্র্যাকশন প্যাটার্ন তাহলে আমি পাবো। এবার ডিফ্র্যাকশনের ক্ষেত্রে কি হচ্ছে, আমি প্রথমে পাচ্ছি কি জোন, মানে বেশ বড় ঠিক জোন আমি পাচ্ছি। তাহলে ফার্স্টে হচ্ছে আমি ডিফ্র্যাকশন প্যাটার্নটাকে দেখতে পাবো। তার মধ্যে যদি এবার আমি ঢুকে যাই ব্রাইটের মধ্যে, এবার স্যার ডার্কের মধ্যে তো তাহলে দেখতে পাবো, হ্যাঁ পাবো, কিন্তু ডার্কের মধ্যে তো সবই ডার্ক, কি আর দেখতে পাবো? কিছুই দেখতে পাবো না। ডার্কের মধ্যে ইন্টারফারেন্স ফ্রিঞ্জ তৈরি হলো, আমি তাকে কিছু দেখতে পারবো। ওই জন্য ব্রাইটের মধ্যে আমাকে মাইক্রোস্কোপটাকে, ট্রাভেলিং মাইক্রোস্কোপ যেটা থাকবে, সেই ট্রাভেলিং মাইক্রোস্কোপটাকে আমাকে ব্রাইটের মধ্যে ফোকাস করতে হবে। সেই ব্রাইটের মধ্যে যদি আমি ফোকাস করি, তাহলে আমি তার মধ্যে এরকম আমি সরু সরু থিন দাগের মতো আমি দেখতে পাবো। তো সেগুলো হচ্ছে ইন্টারফারেন্স প্যাটার্ন আমি দেখছি। তাহলে ইন্টারফারেন্স প্যাটার্ন আমি কিসের মধ্যে দেখছি? খুব সুন্দর একটা টার্ম, সুন্দর একটা ফ্রেজ সায়েন্টিস্টরা ইউজ করে, শুনতেও খুব ভালো লাগে। সেটা হচ্ছে ইন্টারফারেন্স প্যাটার্ন ইনসাইড ডিফ্র্যাকশন এনভেলপ। ইন্টারফারেন্স প্যাটার্ন আমি কি দেখলাম? ইন্টারফারেন্স প্যাটার্ন দেখলাম। কোথায় দেখলাম? না ডিফ্র্যাকশন এনভেলপের মধ্যে। ডিফ্র্যাকশন এনভেলপের মধ্যে, ডিফ্র্যাকশনের মধ্যে আমি ইন্টারফারেন্স প্যাটার্ন দেখলাম। প্র্যাকটিক্যালটা করার পরে আমাকে কেউ যদি বলে কি রে কি দেখলি প্র্যাকটিক্যাল করার সময়, তাহলে আমি বলবো যে ইন্টারফারেন্স দেখেছি, ডিফ্র্যাকশনও দেখেছি। এটা তো মেলা বেড়াতে যায়নি, না ঝালমুড়ি এলাকাও দেখেছি, খেলনা এলাকাও দেখেছি, ওর মধ্যে তো বলা যাবে না। তার মধ্যে একটা অ্যাসথেটিক সেন্স থাকবে। সেই অ্যাসথেটিক সেন্স নিয়ে যদি আমি বলি, তাহলে পরে ইন্টারফারেন্স প্যাটার্ন ইনসাইড ডিফ্র্যাকশন এনভেলপ। তখন ডিফ্র্যাকশনের যে জোন, তার মধ্যে ব্রাইট যে জোনগুলো আছে, সেই ব্রাইটটাকে যখন আমি ওপেন করেছি, তখন তার মধ্যে আমি ইন্টারফারেন্স প্যাটার্নটাকে আমি দেখতে পেয়েছি। তো যাই হোক, তো এখন কথা যেটা আছে সেটা হচ্ছে, এবার যদি আমাকে যদি পরীক্ষার সময় এই ইন্টারফারেন্স প্যাটার্ন ইনসাইড ডিফ্র্যাকশন এনভেলপ এরকম যদি আমাকে ড্র করতে বলে, তাহলে কি করব? তাহলে আমাকে এরকম একটা ফিগার ড্র করতে হবে। খুব ভালো করে খেয়াল করে দেখো, এই যে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটাকে দেখছো, মাঝখানেরটা দেখো সব থেকে চওড়া, এই বড় যে প্যাটার্নটাকে দেখছো, এটা হচ্ছে ডিফ্র্যাকশন প্যাটার্ন, যেটা এখানে দেখেছো। আমি সেখানে স্ক্রিনটাকে হরাইজন্টাল স্ক্রিন যদি আমি রাখি, তাহলে আমি সেখানে এরকম ভার্টিক্যাল প্যাটার্ন আমি দেখতে পাবো। এখানে যেরকম দেখেছো সেটারই একটা রেপ্লিকা আমি এখানে তৈরি করেছি। এবার আমি এই ব্রাইট জোন যেগুলো আছে, ডার্কের মধ্যে তো কিছু দেখতে পাবো না, বললে আমি সেখানে সব অন্ধকার, কিছু দেখতে পাবো না। ব্রাইটের মধ্যে যদি আমি ঢুকে যাই, তাহলে পরে আমি এখানে এই সরু 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 যে আঙুলের মধ্যে দেখতে যে জিনিসগুলোকে দেখছি, যাদের ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটাকে আমি দেখছি, সেটা হচ্ছে ইন্টারফারেন্সের ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনকে আমি দেখছি। ঠিক আছে, we are observing the interference intensity distribution inside the diffraction envelope। এই হচ্ছে গল্প। এবার বাড়িতে ডিফ্র্যাকশন দেখা যাবে, কিন্তু কি করে বাড়িতে, আমার মনে হলো আমি বাড়িতে ডিফ্র্যাকশন দেখবো। কি করে বাড়িতে ডিফ্র্যাকশন দেখবো? তার জন্য একটা এক্সপেরিমেন্ট করতে হবে। আমি বলছি, এটা এখনই করার দরকার নেই, এটা আমার ক্লাস হয়ে যাওয়ার পরে নিজের একটুখানি একবার দেখে নিও, তাহলে পরে নিজেরা বুঝতে পারবে যে হ্যাঁ একটা ডিফ্র্যাকশন হচ্ছে। আমি ক্যামেরার পেছনে গিয়ে দেখাচ্ছি।
দুটো ব্লেড নেবে, ব্লেড দুটোকে খুব কাছাকাছি জায়গায় রাখবে। কিভাবে আমি রাখছি দেখো খেয়াল করে, টাচ করাবে না কিন্তু, একটু অল্প একটু ফাঁক করে রাখবে। দেখো আমি সামান্য স্লাইটলি ফাঁক করে রাখছি, সামান্য। ওই রকম ফাঁক করে বাড়িতে যেরকমই লাইট থাকুক না কেন, এলইডি ব্রাইট কোনো লাইট, বা ধরো তুমি যদি দিনের বেলাতে করো তারপরে সূর্যের আলো যেদিক থেকে আসছে, সানলাইট যেদিক থেকে আসে সেদিকে ধরো তুমি এটাকে ধরলে, ঠিক আছে, সামান্য। দেখো এটা একটা সিঙ্গেল স্লিটের মতো হয়ে যাচ্ছে, দেখো খুব ভালো করে খেয়াল করে দেখো, এটা সিঙ্গেল স্লিটের মতো হয়ে যাচ্ছে। কোন জায়গাটা বুঝতে পারছো? এই গ্যাপগুলোর কথা বলছি না কিন্তু, দুটো ব্লেডের মাঝখানে খেয়াল করে দেখো, দুটো ব্লেডের মাঝখানে। ফোকাস করুক ক্যামেরাটা, বোর্ডের দিকে ফোকাস করেছিল তো, খুব কাছাকাছি এরকম জায়গাতে নিয়ে আসবে। খুব কাছাকাছি জায়গাতে তুমি নিয়ে এসে যদি তুমি সূর্যের আলোর দিকে যদি তুমি রাখো, ঠিক আছে, এরকম, হ্যাঁ ফোকাস করেছে, এই যে খুব কাছাকাছি দেখো, মাঝখানে একটা সিঙ্গল স্লিটের মতো তৈরি হচ্ছে। হাত কাঁপবে, একটু কষ্ট হবে, আশা করি কারোর পার্কিনসন রোগ নেই, তো যার জন্য একটুখানি কিছুক্ষণ ধরে রাখতে পারবে। এবং দেখার সময় তোমার যে চোখটাতে তুমি খুব ভালো দেখো, যদি তুমি রাইট আইতে খুব ভালো দেখো তাহলে রাইট আইটাকে ওপেন করবে, লেফট আইটাকে হাত দিয়ে বন্ধ করে রাখবে, ঠিক আছে। যদি তুমি ডান দিকে চোখটা দিয়ে ভালো দেখো তাহলে শুধুমাত্র ওই চোখটাকেই তুমি খোলা রাখবে। যেরকম মাইক্রোস্কোপের সময়, মাইক্রোস্কোপে কি তুমি দুটো চোখ দিয়ে দেখো কি? মাইক্রোস্কোপ যখন তুমি দেখো তখন কি দুটো চোখ দিয়ে দেখো, একটা চোখ দিয়ে দেখো? এটাও ঠিক সেরকম, এক্ষেত্রেও ঠিক তাই। যখন তুমি দেখবে ব্লেড দুটোকে একদম সামনাসামনি এনে একদম কাছাকাছি, চশমা থাকলে আবার চশমাটাকে সরিয়ে রাখবে, তখন চশমা মানে তো চশমা না, উনি নিজে আবার একখানা লেন্স, এটাকে এরকম আলোর কাছে ধরে রাখবে। আমি ওপাশ থেকে আলো আসছে, এবার আমি যা দেখতে পাচ্ছি সেটা তো আমার চোখ দিয়ে তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু এটাকে খুব ক্লোজলি যদি তুমি রাখো, একটা চোখ বন্ধ করে, এরকম একটা চোখকে বন্ধ করে রেখে দেবে, একটা বন্ধ করে তুমি এটাকে তুমি রাখো, তুমি দেখতে পাবে খুব সামান্য, খুব ফিলিং দেখতে পাবে যে ওরকম ভেতরে কালো 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 এরকম ভার্টিক্যাল কিছু স্ট্রিপস তুমি দেখতে পাবে। ওই যে কালো কালো ভার্টিক্যাল স্ট্রিপগুলো যেগুলো তুমি দেখছো সেগুলো হচ্ছে ডার্ক জোন। আর এখানে একটাই স্লিট আছে, এখানে তো আমি একটাই স্লিট নিয়েছি, তো যার জন্য সিঙ্গেল স্লিট, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। একরকম ভাবে এক্সপেরিমেন্টটা করা যায়, আর একরকম ভাবে করা যায়, সেটাও দেখাচ্ছি। আঙুলটাকে এইভাবে ধরবে, ভালো করে দেখো আমি কিভাবে ধরছি। অল্প একটুখানি গ্যাপ রাখবে দুটো আঙুলের মাঝখানে, সামান্য একটুখানি গ্যাপ, যতটা সম্ভব, মানে অ্যাজ টাইনিয়েস্ট অ্যাজ পসিবল। যত ছোট হবে, যত ছোট হবে তত তুমি ভালো প্যাটার্ন দেখতে পাবে। ল্যামডা এল বাই এ ছিল না, ইকুয়েশন কি ছিল? ল্যামডা এল বাই এ ছিল তো, ল্যামডা এল বাই এ ছিল না? তাহলে এ যত কম হবে তত তুমি এই জিনিসটা আরো বেটার দেখতে পাবে না? ওই জন্য যতটা সম্ভব, এই কি ছিল? এই ছিল হচ্ছে স্লিট উইথ, তাহলে তুমি স্লিট উইথকে মিনিমাম করে দাও, স্লিট উইথকে তুমি মিনিমাম করে দাও, একদম মিনিমাম করে দাও, এরকম 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 ভাবে রাখো। এই দেখো অল্প একটা সিঙ্গল স্লিট ফর্ম করেছে, দেখতে পাচ্ছ? এইটাকে এবার সূর্যের আলোর দিকে রেখে একটা চোখ বন্ধ করে দেখবে, তাহলে ল্যাবে যাওয়ার আগেই তুমি ডিফ্রাকশন প্যাটার্নটাকে দেখতে হবে। তারপর তো ভালো করে পড়াশোনা করলে, ভালো কলেজ, ভালো ল্যাব, সেখানে গিয়ে এক্সপেরিমেন্ট করতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমার বোঝানোর চোটে আমি আর মাঝখানে জিজ্ঞাসা করতেই ভুলে গেছি ওয়েদার আন্ডারস্টুড অর নট। তো এটা হচ্ছে তাহলে ডিফ্রাকশন ব্যাপারটা কি সেটাকে আমরা দেখলাম, ম্যাথামেটিক্যাল স্টাডি করলাম, আর এছাড়া ইন ফিউচার আমাদের কিরকম কিরকম জিনিস দেখতে পাওয়ার সম্ভাবনা আছে, তো সেগুলোকে নিয়েও আমরা একটুখানি ডিসকাস করলাম। তো যেটা আমি বললাম সেটা অতি অবশ্যই ক্লাসের পরে একবার নিজেরা দেখে নেবে। এবার আমাকে একটুখানি কাইন্ডলি অফিসিয়ালি জানাও ওয়েদার আন্ডারস্টুড অর নট।
আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তাহলে ডিফ্রাকশনের ব্যাপারটা এবার তারপর নিজের একটুখানি যেখান থেকে পাঠিয়েছি ওই আমার কিছু হ্যান্ড রিটেন কিছু জিনিসপত্র আর তার সঙ্গে বইয়ের ইমেজ আছে, নিজেরা বাড়িতে ভালো করে দেখে নেবে, পড়ে নেবে। এবার হচ্ছে আমি প্রিজমের পার্টটাতে আমি যাচ্ছি। তো প্রিজমে আমি তোমাদেরকে একটা ভিডিও পাঠিয়েছিলাম, বলেছিলাম সেখান থেকে দেখে নিও ব্যাপারটা। তো দুটো জিনিস ছিল, একটা ছিল প্রিজমের ইকুয়েশন, ঠিক আছে, জেনারেল কেস, সেখানে এক নম্বরে ছিল হচ্ছে প্রিজম অ্যাঙ্গেল, যেটা ক্যাপিটাল এ, সেটা ছিল R1 প্লাস R2, আর এটা ছিল অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ডেল্টা, সেটা ছিল হচ্ছে I1 প্লাস I2 মাইনাস এ। তারপর আমরা মিনিমাম ডেভিয়েশনের কথা ওখানে বলেছি। মিনিমাম ডেভিয়েশনের ক্ষেত্রে মিউ এর এক্সপ্রেশন আমরা পেয়েছি সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2। তার সঙ্গে একটা করেসপন্ডিং একটা গ্রাফও আমরা পেয়েছি, যেখানে ডেভিয়েশনটা সব থেকে মিনিমাম হচ্ছে। এর পাশে ডেল্টা, এর পাশে যদি I1 রাখি, তাহলে আমরা এরকম একটা গ্রাফ পেয়েছি, যেখানে এই পয়েন্টটা হচ্ছে I1 is equal to I2, আর তার করেসপন্ডিং ডেভিয়েশনটাই হচ্ছে মিনিমাম ডেভিয়েশন। তো এইগুলো অলরেডি তোমরা ভিডিওতে দেখে নিয়েছো, বইতে যেটা যেখান থেকে বইয়ের যে ইমেজ পাঠিয়েছি সেখান থেকে দেখে নিয়েছো। তো সাধারণত এই প্রিজম অ্যাঙ্গেল বা অ্যাঙ্গুলার ডেভিয়েশন এগুলো প্রুফ করাটা এক্সামে আসে না, কারণ খুব ইজি। তো অলরেডি ক্লাস 9 10 স্ট্যান্ডার্ডে থাকে, তো যার জন্য ওর ডেরিভেশনগুলো এক্সামে আসে। তো এখান থেকে আরেকটা জিনিস আছে যেটা ক্লাস 9 10 এর সিলেবাসে নেই, সেটা হচ্ছে থিন প্রিজম বলে একটা কনসেপ্ট আছে। ভিডিওটা ঠিকঠাক আসছে কিনা আমি একটু দেখে নিচ্ছি। ঠিক আছে, তারপরে থিন প্রিজম বলে একটা কনসেপ্ট আছে। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে প্রিজম অ্যাঙ্গেল, মানে এই যদি এমন হয় যে এই প্রিজম অ্যাঙ্গেলটা less than is equal to 10 ডিগ্রি, 10টা অ্যাকচুয়ালি একটা জাংশন,
10 থেকে কমই সাধারণত হয়, কিন্তু 10 থেকে বেশি হবে না। থিন প্রিজম মানে ওর অ্যাঙ্গেল, প্রিজম অ্যাঙ্গেলটা সেটা 10 ডিগ্রিকে এক্সিড করে যাবে না, ঠিক আছে, ডাজ নট এক্সিড 10 ডিগ্রি। তো এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, যেটা মানে I1, তার ভ্যালু খুব কম থাকবে, 10 to 0 ডিগ্রি। তারপরে আমরা যে sin I1 যেটাকে বলি সেটা তাহলে 10 to I1 হয়ে যাবে, ঠিক আছে, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স তাহলে sin I1 সেটা তাহলে 10 to I1 হয়ে যাবে। ঠিক সেরকম ভাবে হচ্ছে আবার I2 এর যে ভ্যালু সেটাও 10 to 0 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে তোমার sin I2 সেটাও আবার হয়ে যাবে 10 to I2, ঠিক আছে, এরকম হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে হচ্ছে তোমার sin R1 tends to R1, sin R2 tends to R2, এরকম ধরনের ঘটনা ঘটবে। তাহলে পরে আমরা যখন স্নেলস লকে অ্যাপ্লাই করব, তাহলে তো আমাদের লাগবে sin I1 divided by sin R1 is equal to mu। তাহলে সেক্ষেত্রে mu is equal to sin I1 tends to I1 sin R1 tends to R1, তাহলে হয়ে যাবে I1 by R1। তাহলে সেখান থেকে আমরা I1 is equal to mu into R1 পাবো। Similarly I2 is equal to mu into R2 পাবো। I1 is equal to mu R1 পাবো, I2 is equal to mu R2 পাবো। তাহলে এবার যদি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটাকে দেখি, আচ্ছা মিনিমাম ডেভিয়েশনের গ্রাফটাকে আমি মুছছি, এটা তো এখন আমাদের কাজে লাগবে না, জাস্ট মনে করানোর জন্য গ্রাফটাকে ড্র করেছিলাম। তো যদি এবার আমরা এখান থেকে ডেল্টাটাকে দেখি, মানে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ডেল্টা কি ছিল I1 plus I2 minus A, I1 plus I2 minus A এরকম ছিল। তাহলে I1 মানে mu R1, I2 মানে mu R2, তাহলে mu যদি কমন নিই তাহলে পরে R1 plus R2 minus A। এই R1 plus R2 মানে আবার কি ছিল না প্রিজম অ্যাঙ্গেল A, তাহলে এটা হয়ে যাবে mu A minus A। তাহলে এখান থেকে ডেল্টা ইজ ইকুয়াল টু A যদি কমন নিই তাহলে আমাদের চলে আসছে mu minus 1। যদি আমরা এখান থেকে ডেল্টা কমন নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি A into mu minus 1, ঠিক আছে। তো এটা হচ্ছে থিন প্রিজম। সাধারণত আমরা ল্যাবে মানে ইন ফিউচার যখন ল্যাবে এক্সপেরিমেন্ট করবে দেখবে অনেক ক্ষেত্রেই, অনেকগুলো ক্ষেত্রেই থিন প্রিজমকে নিয়ে মেইনলি কাজ করা, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় থিন প্রিজমকে ইউজ করা হচ্ছে। তো থিন প্রিজমকে যখন ইউজ করা হচ্ছে তো তখন হচ্ছে সাধারণত আমরা এই রিডিউসড যে এক্সপ্রেশনটা ডেল্টা ইজ ইকুয়াল টু A ইনটু মিউ মাইনাস 1, এই রিডিউস ইকুয়েশনটাকে আমরা ইউজ করব, ঠিক আছে, অ্যাপ্লাই করব। এবার আমি যেরকম ভাবে দেখালাম আর তোমাদেরকে বই থেকে যে ইমেজটা পাঠিয়ে দিয়েছি, একটু অ্যাপ্রোচটা কিন্তু ডিফারেন্ট, ওখানে একরকম ভাবে করেছে আর আমি এখানে একরকম ভাবে করলাম। এটাও এই পার্টটাকেও অতি অবশ্যই নিশ্চয়ই তোমরা নোট করে নিচ্ছ, ঠিক আছে, এটা কেটে খেয়াল রাখবে কিভাবে করা হচ্ছে। এখান থেকে আমরা আজকে দুটো জিনিস একটু পড়ে নেব, যদিও সেটা নেক্সট মানে অন্য চ্যাপ্টারের পার্ট, বাট আমরা যেহেতু থিন প্রিজমটাকে পড়লাম তো এখান থেকে পড়ে নিলে আমাদের সুবিধা হবে। সেটা হচ্ছে আমরা ডিসপারশনটাকে একটু বুঝে নেব অল্প করে। তাহলে আমি এই পার্টটাকে মুছছি।
তাহলে ডিসপারশন এটা বোঝার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে থিন প্রিজমের আমরা যে ইকুয়েশনটাকে যেটাকে আমরা পেয়েছিলাম এই ইকুয়েশনটা আমাদের কাজে লাগবে। ডেল্টা is equal to a into mu minus 1. এবার দেখো ম্যাক্সিমাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে, প্রথমত কালার টু কালার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু ভ্যারি করে। তো ম্যাক্সিমাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার থাকবে, যদি আমি ভিবজিওর প্যাটার্নটাকে যদি ধরি তাহলে ভায়োলেটের। তো ভায়োলেটের ক্ষেত্রে তাহলে ডেল্টা ভি ইজ ইকুয়াল টু a mu v minus 1। আমি একটা প্রিজম নিয়ে এক্সপেরিমেন্ট করছি, তো তার মধ্যে থেকে আমি হোয়াইট কালারের লাইটকে যদি আমি পাস করাই, ঠিক আছে, তো তাহলে পরে ওখান থেকে ভায়োলেট কালার যেটা, তো ভায়োলেটের হচ্ছে তোমার মিউ এর ভ্যালু হচ্ছে আমি ধরে নিয়েছি মিউ ভি। তো তাহলে দ্য করসপন্ডিং ডেভিয়েশন অ্যাঙ্গুলার ডেভিয়েশন ডেল্টা ভি, থিন প্রিজম ইউজ করছি তো এই ইকুয়েশনটা আমরা ইউজ করছি, এই হচ্ছে ব্যাপার। আর যদি আমরা রেডকে যদি আমরা ধরি তাহলে রেডের জন্য কি আছে, ডেল্টা আর ইজ ইকুয়াল টু a ইনটু মিউ আর মাইনাস 1। আমরা একটাই প্রিজম নিয়েছি, তো যার জন্য প্রিজম অ্যাঙ্গেলটা এখানে সেম আছে, but for different value of refractive indices for violet and for red colored light we are getting two different values of angle of deviation। আর আমরা এটা জানি যে এই ডেল্টা ভি এর ভ্যালু ডেল্টা আর এর থেকে গ্রেটার, তো যার জন্য ভায়োলেটের ডেভিয়েশন হয় হচ্ছে ম্যাক্সিমাম, রেডের ডেভিয়েশন হয় মিনিমাম। এবার অ্যাঙ্গেল অফ ডিসপারশন, অ্যাঙ্গেল অফ ডিসপারশন মানে কতটা, মানে ম্যাক্সিমাম ডেভিয়েশন যার হয়েছে মানে ভায়োলেট, আর মিনিমাম ডেভিয়েশন যার হয়েছে মানে রেড, এদের দুজনের ডেভিয়েশনের মধ্যে ডিফারেন্সটা কত, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডেভিয়েশন অফ ভায়োলেট কালার্ড লাইট অ্যান্ড রেড কালার্ড লাইট, সেটাকে আমরা ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর এই ফর্মে আমরা লিখছি। তাহলে যদি এখান থেকে কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো খুব ভালো করে দেখো, এটাকে যদি সাবট্রাক্ট করো a কমন যাচ্ছে, 1 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আমরা তুমি পাচ্ছ মিউ ভি মাইনাস মিউ আর। এটা হলো গিয়ে তোমার অ্যাঙ্গেল অফ ডিসপারশন। এক্সামে তোমাকে কোন একটা প্রিজম অ্যাঙ্গেল তোমাকে বলে দেবে, দেখবে ইন জেনারেল 6 ডিগ্রি 7 ডিগ্রি এর কাছাকাছি থাকে। ভায়োলেটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর রেডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে দেবে তোমাকে কোশ্চেনে, তো সেখান থেকে তোমাকে অ্যাঙ্গেল অফ ডিসপারশন ফাইন্ড করতে দেবে, ফাইন্ড করবে। আর বলো তো দেখি অ্যাঙ্গেল অফ ডিসপারশনের ইউনিট কি হবে, ভালো করে খেয়াল করো, মিউ এর কোনো ইউনিট নেই, তাহলে শুধু a এর যে ইউনিট সেটাই আসবে, অর্থাৎ ডিগ্রি, ঠিক আছে, বা র্যাডও আসতে পারে, র্যাড দিয়ে যদি থাকে, তো যেমন তো ডিগ্রি দিয়েই থাকে, এর যে ভ্যালুটা সেটা 6 ডিগ্রি বা ধরো 8 ডিগ্রি এরকমই থাকে, তো তুমি ডিগ্রিতেই আনসার পাবে ইন জেনারেল। এটা গেল তাহলে অ্যাঙ্গেল অফ ডিসপারশন। এবার আমরা আসবো ডিসপারসিভ পাওয়ার। এবার আমরা আসি ডিসপারসিভ পাওয়ার। ডিসপারসিভ পাওয়ার মানে টোটাল যতটা দুজনের ডেভিয়েশনের মধ্যে ডিফারেন্স,
ম্যাক্সিমাম ডেভিয়েশন ফর ভায়োলেট আর মিনিমাম ডেভিয়েশন ফর রেড, এদের দুজনের ডেভিয়েশনের মধ্যে যতটা ডিফারেন্স, অর্থাৎ ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, সেইটা জেনারেল ডেল্টার সঙ্গে যদি আমি রেশিও করি, ঠিক আছে, মানে ডিফারেন্সটা যেটা তৈরি হচ্ছে, যেটা জেনারেল ডেল্টার সঙ্গে যদি আমি রেশিও করি, তাহলে যেটা আসছে, যে রেশিওটা আসছে, সেটাই হচ্ছে ডিসপারসিভ পাওয়ার। তো ডিসপারসিভ পাওয়ার আমরা তাহলে কি করে পাচ্ছি এখানে, ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর হচ্ছে এ ইন্টু মিউ ভি মাইনাস মিউ আর, এ ইন্টু মিউ ভি মাইনাস মিউ আর, আর ডেল্টা সেটা হচ্ছে এ ইন্টু মিউ মাইনাস ওয়ান। তাহলে আমরা ফাইনালি যেটা পেলাম সেটা হচ্ছে মিউ ভি মাইনাস মিউ আর ডিভাইডেড বাই মিউ মাইনাস ওয়ান। তাহলে ডিসপারসিভ পাওয়ার, তার যে এক্সপ্রেশন, ডিসপারসিভ পাওয়ারের এক্সপ্রেশন হচ্ছে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর ডিভাইডেড বাই মিউ ভি মাইনাস মিউ আর ডিভাইডেড বাই মিউ মাইনাস ওয়ান। ঠিক আছে, তো এবার দেখো উপরে আর নিচে দেখো, টোটালটাই দেখো ইউনিটলেস কোয়ান্টিটি। তাহলে ডিসপারসিভ পাওয়ারের কিন্তু কোনো ইউনিট থাকবে না। আবার একবার আমার মনে আছে একজন স্টুডেন্ট, সেরকমই আর কি পড়াশোনায় ইউনিট লিখে দিয়েছিল ওয়াট। এই পাওয়ার কিন্তু সেই পাওয়ার না, এটা ডিসপারসিভ পাওয়ার, অ্যাকচুয়ালি এটা ইউনিটলেস এন্ড ডাইমেনশনলেস একটা কিন্তু রেশিও আসছে, এটা ইউনিটও নেই ডাইমেনশনও নেই। তো খেয়াল রাখো কিন্তু জিনিস, ভুলে যাও। পরীক্ষাতে অনেক সময় এরকম করে, ধরো তোমাকে ডিসপারসিভ পাওয়ার ফাইন্ড করতে দিল, দিয়ে ভায়োলেটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তোমাকে বলে দিয়েছে, রেডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে দিয়েছে, কিন্তু এই যে মিউ যেটা তোমার লাগবে কাজে, সেটার কথা কিছু বলেনি। তাহলে কি করব, যখন আমরা এতদিন অবধি অপটিক্সের যা যা ইকুয়েশন আমরা দেখে এসেছি, অ্যাজ অ্যান এক্সাম্পল ধরো ডেল্টা ইজ ইকুয়াল টু এ ইন্টু মিউ মাইনাস ওয়ান, বা ধরো এর আগেও আমরা যে যা যা ইকুয়েশন আমরা তৈরি করেছি, বা যেরকম ভাবে আমরা একটা ইমাজিনারি একটা এক্সপেরিমেন্ট ধরে নিয়ে আমরা যেরকম ভাবে আমরা ম্যাথমেটিক্যালি অ্যাপ্রোচ করেছি, এগুলো সব মনোক্রোম্যাটিক ইয়েলো কালারকে নিয়ে করা হয়েছে। মনোক্রোম্যাটিক ইয়েলো কালারকে নিয়ে করা হয়েছে। সোডিয়াম ভেপার ল্যাম্প, সোডিয়াম ভেপার ল্যাম্প, সেই সোডিয়াম ভেপার ল্যাম্প এটাও তাই। সোডিয়াম ভেপার ল্যাম্প তুমি যখন কলেজে গিয়ে প্র্যাকটিক্যাল করবে সেখানে পাবে। সোডিয়াম ভেপার ল্যাম্পকে তুমি যদি আস্তে 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 গরম করো, তাহলে তুমি সেখান থেকে গ্র্যাজুয়ালি তুমি মনোক্রোম্যাটিক ইয়েলো কালার লাইট পাবে। এটা হচ্ছে মেন ব্যাপার। তো মনোক্রোম্যাটিক ইয়েলো কালার লাইট কেন ইয়েলো, এত রকমের কালার থাকতে ইয়েলো কালারটাকে কেন অপটিক্সের সায়েন্টিস্টরা কেন ইয়েলো কালারটাকে পছন্দ করছে? কারণ এই যে ভিবজিওর যে প্যাটার্নটা আছে, ভায়োলেট যার ডেভিয়েশন ম্যাক্সিমাম, রেড যার ডেভিয়েশন মিনিমাম, ম্যাক্সিমামও না মিনিমামও না, অ্যাভারেজ ডেভিয়েশন মানে মিন, MEAN মিন মানে অ্যাভারেজ ডেভিয়েশন কার না, মনোক্রোম্যাটিক ইয়েলো কালার লাইট। তো যার জন্য মনোক্রোম্যাটিক ইয়েলো কালার লাইটকে চুজ করার কারণ হচ্ছে বিকজ ও হচ্ছে মিন ডেভিয়েশনের জায়গায় থাকে। মিন মানে মিনিমাম না কিন্তু এক্ষেত্রে, এখানে মিন হচ্ছে MEAN মিন মানে অ্যাভারেজ ডেভিয়েশনের জায়গায় থাকে। ঠিক আছে, কেন অ্যাভারেজ ডেভিয়েশনের জায়গাতেও থাকে? তার কারণ হচ্ছে রেডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু, এই মনোক্রোম্যাটিক ইয়েলো কালার লাইটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু ফর monochromatic yellow colored light refractive index mu টা হচ্ছে mu v plus mu r divided by 2। ঠিক আছে,
আমাকে এক্সামে যদি মিউ এর ভ্যালু নাও দেয় তাহলে আমাকে বুঝতে হবে যে এই যে মিউটাকে যেটাকে আমি ইউজ করছি জেনারেল ইকুয়েশনের থেকে এসেছিল, এইরকম একটা জেনারেল ইকুয়েশন থেকে এসেছিল, এটা মনোক্রোম্যাটিক ইয়েলো কালার লাইটকে ধরে নিয়ে করা। তাহলে ইয়েলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই কোয়েশ্চেনে। যদি ওরা ভায়োলেট আর রেডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু বলে দেয় তাহলে আমরা যদি অ্যাভারেজ করি, দুটোকে সাম করে 2 দিয়ে যদি ডিভাইড করি যেরকম আমি এখানে করেছি, তাহলে পরে আমি মনোক্রোম্যাটিক ইয়েলো কালার লাইটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ এর ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। একটা জিনিসও বলে রাখি, সব রকমের সম্ভাবনা বলে রাখাটা ভালো। পরীক্ষাতে আবার এক্সামিনার একটুখানি চেক করে দেখে যে দেখি তো এর নলেজটা কিরকম কি আছে, বুকিশ নলেজই শুধু আছে কিনা। যার জন্য ভায়োলেট না দিয়ে ওরা অনেক সময় আবার ব্লু কালার লাইটে, মনোক্রোম্যাটিক ব্লু কালার লাইটে তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তোমাকে বলে দিতে পারে। তা সেটা যদি বলে দেয় মনোক্রোম্যাটিক ব্লু কালার লাইটের, মানে ব্লু লাইটের ধরো তোমাকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বললো, তো তুমি ওই ভায়োলেটের জায়গাতে ভি এর জায়গাতে বি নিয়ে তুমি কাজ করবে। এখানে যেরকম আমি মিউ ভি মাইনাস মিউ আর লিখেছি, ওখানে মিউ বি মাইনাস মিউ আর লিখবে। এখানে যেরকম আমরা এখানে মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস 1 লিখেছি, ওখানে তুমি মিউ ভি এর জায়গায় মিউ বি নিয়ে কাজ করবে যদি তোমাকে ব্লু এর বলে দেয়। কারণ অ্যাকচুয়ালি যখন তোমার ভিজিওর প্যাটার্নটা যখন তৈরি হচ্ছে তখন এই যে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু ওদের মোটামুটি, ঠিক আছে ভালো করে শোনো আমি কি বলছি, খুব মোটামুটি একই রকমেরই কালার বলে মনে হয়। একটা ব্লুইশ একটা সেন্স ওদের মধ্যে মোটামুটি দেখলে মনে হয় একই রকম, যার জন্য ওদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মধ্যে যে খুব একটা বেশি পার্থক্য আছে সেরকম ব্যাপার। বাট ঠিক আছে, তোমাকে ব্লু বলে দিয়েছে তো ভায়োলেট, ব্লু, ইন্ডিগো ওদের ডেভিয়েশন বেশি কম্পেয়ার দেন তুমি যদি ভিজিওরের রেড, অরেঞ্জ ওই দিকে যদি তুমি আসো কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রেও তোমাকে এবার তাহলে মিউ যেটা তোমাকে ফাইন করতে হবে মনোক্রোম্যাটিক ইয়েলো কালার লাইটের জন্য, সেক্ষেত্রেও তাই তুমি তাহলে সেক্ষেত্রে ওই মিউ ভি না লিখে মিউ বি লিখবে, মিউ বি প্লাস মিউ আর বাই 2, মিটে গেল কাজ শেষ। ডিসপারশনের থেকে কিরকম নিউমেরিক্যাল আছে আমি তোমাদেরকে আজকে রে অপটিক্সের নিউমেরিক্যালের দুটো পেজ আমি পাঠিয়েছি, ঠিক আছে। লেন্স পেন্সের নিউমেরিক্যাল নেই, আরো অনেক নিউমেরিক্যালই আমাদের পড়তে হবে, বাট আমি দুটো পেজ আমি পাঠিয়েছি। তার মধ্যে আবার পুজোর ছুটির হোমওয়ার্কের পার্টটাও থাকবে অতি অবশ্যই। তাই এবার তো আর মানে যে মরতে চাইবে সে ঠাকুর দেখতে যাবে। তো এবার আমি যদি মনে হয় যে না আমি আইএসসি বা সিবিএসসি ফাইনাল পরীক্ষাটা ভালো করে দেবো, বা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছো আমি এইচএস পরীক্ষাটা দেবো, মানে আর্থের রেফারেন্স ফ্রেমে থেকে আমি দেবো, তো তাহলে পরে বাড়িতে বসে একটু পড়াশোনা করো, কি টিভি দেখো, গল্পের বই পড়ো, যা খুশি যা মনে হয় তাই করো, ঠিক আছে। প্যান্ডেল সামনের বছরও থাকবে, বেশি পুজোর প্যান্ডেলে গেলে আবার অন্য ধরনের আবার প্যান্ডেলের সংখ্যা তখন বেড়ে যাবে, তো সেই জন্য পুজোর প্যান্ডেলকে অ্যাভয়েড করাটাই ভালো। আর আমি তো আছি সবসময়ের জন্য, যখন কোনো অঙ্ক টঙ্ক আটকাবে তখন আমাকে পাঠিয়ে দেবে, যদি মনে হয় স্যারের সঙ্গে একটুখানি গল্প করবো, ফাউ গল্প না তাই বলে, যদি মনে হয় যে হ্যাঁ ফিজিক্স রিলেটেড কোনো কথাবার্তা বলবো টলবো, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করলে বা কিছু করলে কথাবার্তা বললাম, সেই সমস্ত করে মোটামুটি চালানোর চেষ্টা করব। সামনের বছর এমনিতেই ক্লাস 12 পড়ছো, মানে সামনের বছর কলেজে উঠে যাচ্ছ, সেখানে তোমার ডিগ্রিস অফ ফ্রিডম অনেক বেড়ে যাবে, তো তখন পুজোটাকে ভালো করে যাতে এনজয় করতে পারো, তো সেই জন্য এবার একটুখানি ব্যাকফুটে খেলাটাই ভালো। তো যাই হোক, তো আমি নিউমেরিক্যাল আমি তোমাদেরকে পাঠিয়েছি, কোন নিউমেরিক্যালটা বলছি করতে হবে, পরে আমাকে ঝটপট ঝটপট কি আনসার আছে আমাকে বলে জানাও, বলছি দাঁড়াও। নাইনের অঙ্কটা করে ফেলো তো, করে দেখো তো কি আনসার আসছে। 9, ঠিক আছে, নিউমেরিক্যাল নাম্বার 9। দেখো প্রিজমের যে পেজটা আছে এই অঙ্কটা,
চটপট করো। করে দেখো কত আনসার আসছে, কমেন্ট বক্সে লেখো।
এবার দেখি তোদের কিরকম আনসার এলো। সম্বিতে 1.52 এসছে। হ্যাঁ, বিশালের আনসারটা ঠিক হয়েছে। বিশালের আনসারটা ঠিক হয়েছে। সবাই একটু ডিসপারসিভ পাওয়ার অনেকে দেখেছি 1.52 লিখছো, তোমাদের ভুল হয়েছে, একটু দেখে নাও ক্যালকুলেশনটা আমি কিভাবে করেছি। দেখে নাও ক্যালকুলেশনটা আমি কিভাবে করেছি, তাহলে বুঝতে পারবে। না, যদি মিউ এর ভ্যালুটাকে আলাদা করে ফাইন্ড করে নিতে হবে 1.52, সেই ভ্যালুটাকে এখানে প্লেস করতে হবে, বুঝতে পেরেছো? তার কারণ তোমার ডিসপারসিভ পাওয়ারের এই হচ্ছে এক্সপ্রেশন। তো মিউ ভি মিউ আর এর ভ্যালু ওরা বলে দিয়েছে, মিউটা তোমাকে প্রোভাইড করেনি। তো মিউ এর ভ্যালু তোমাকে আলাদা করে ফর মনোক্রোমেটিক ইয়েলো কালার লাইট মানে তার জন্য ডিসপারসিভ পাওয়ারের ফর্মুলা না, কিন্তু এটা মিউটাকে আলাদা করে আমরা ফাইন্ড করে নিচ্ছি। মিউটাকে আলাদা করে ফাইন্ড করতে হবে, করে নিয়ে এখানে গিয়ে ভ্যালুটাকে পুট করতে হবে। যাদের বুঝতে সমস্যা হয়েছে দেখে নাও একবার। অ্যাঙ্গেল অফ ডিসপারশনটা তো সবার ঠিক হয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে মিউটা যেটা দিয়েছে, মিউ এর ভ্যালু তো কোয়েশ্চেন পেপারে সবসময় দিয়ে দেবে না, না দেওয়ার চান্সই বেশি। তোমাকে আলাদা করে মিউ এর ভ্যালুটাকে ফাইন্ড করে নিয়ে দেন তোমাকে এই ডিসপারসিভ পাওয়ারের এক্সপ্রেশনে পুট করতে হবে, তখন তুমি ফাইনাল আনসারটাকে পাবে। 1.52 কোনো আনসার না, কিন্তু 1.52 হচ্ছে মনোক্রোমেটিক ইয়েলো কালার লাইটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু, যেটা ছাড়া আমি ডিসপারসিভ পাওয়ারটাকে ফাইন্ড করতে পারছি না। এই হচ্ছে ঘটনা। ওই জন্য 1.52 কোনো আনসার না। ঠিক আছে স্বস্তিকা, বুঝতে পেরেছিস কি বললাম? দেবদত্তা, সৌম্য, হ্যাঁ, মনোক্রোমেটিক ইয়েলো কালার লাইটের জন্য মিউটাকে আমরা আলাদা করে ফাইন্ড করে নিচ্ছি। ঠিক আছে, করে নিয়ে আমাদের ইকুয়েশনে প্লেস এক্সপ্রেশনে আমাদেরকে পুট করতে হবে। আচ্ছা, এবার আমি 4 এর অঙ্কটা একটু করাচ্ছি। 4, ওকে সৌম্য থ্যাংক ইউ, দেবদত্ত থ্যাংক ইউ। 4 এর প্রবলেমটা করাচ্ছি। হ্যাঁ, 4 এরটা দেখে নে একবার, কোয়েশ্চেনটা কি আছে দেখে নে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। হ্যাঁ, দেখে নে।
A ray of light enters a prism grazing along its incident surface. তাহলে ইনসিডেন্ট সারফেস কে গ্রেস করে একটা লাইট যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ইনসিডেন্ট সারফেস। ইনসিডেন্ট সারফেস কে গ্রেস করে মানে একদম ঘেঁষে, ইনসিডেন্ট সারফেস কে গ্রেস করে মানে ইনসিডেন্ট সারফেসের একদম পুরো ঘেঁষে, ধার ঘেঁষে একটা রে ঢুকছে। If the angle of emergence be theta, এবার আমাদেরকে পয়েন্ট অফ ইনসিডেন্স সে যদি আমরা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এই হচ্ছে পারপেন্ডিকুলার, আর এমার্জেন্ট পয়েন্টে যদি পারপেন্ডিকুলার ড্র করি তাহলে এই হচ্ছে পারপেন্ডিকুলার। তো আমাদের কোশ্চেনে বলছে অ্যাঙ্গেল অফ এমার্জেন্স হচ্ছে থিটা, তাহলে এই অ্যাঙ্গেল অফ এমার্জেন্স এইটা বলে দিয়েছে আমাদের থিটা। প্রিজম অ্যাঙ্গেল এ বলে দিয়েছে, এই হচ্ছে তারপর একটা প্রুফ করতে দিয়েছে। একটা কাজ করতে হবে আমাদের, সেটা হচ্ছে এই যে পুরো গ্রেস করে ঢুকছে, তার মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যেটা I1 সেটার ভ্যালু, তাহলে এটাকে একটু কায়দা করে ড্র করছি আমি। গ্রেস করে ঢুকছে মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স I1 টা সেটা তাহলে 90 ডিগ্রি, তাহলে হচ্ছে পারপেন্ডিকুলার, তাই তো? মানে নর্মাল যেটা, নর্মাল ড্রন অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স, নর্মাল ড্রন অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স as it is normal, normal means normal perpendicular with the surface, perpendicular এর সঙ্গে হচ্ছে এই সারফেসের সঙ্গে ও 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করেছে। তো তারপরে এই যে রেটা, এটা তো সারফেস কে গ্রেস করে যাচ্ছে, তাহলে তার সঙ্গে 90 ডিগ্রি ফর্ম করবে অ্যাঙ্গেলটা। এবার এখানে আমরা অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন R1 নিচ্ছি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে R2, আর এটা তো অ্যাঙ্গেল অফ এমার্জেন্স যেরকম যা আছে। তো আমরা একটা কাজ করি প্রথমে, সেটা হচ্ছে দুটো পয়েন্ট চুজ করি। আচ্ছা, তাহলে একটা কাজ করি, এখানে at the point of incidence, পয়েন্ট অফ ইনসিডেন্সে কি হচ্ছে, যদি আমরা এখানে স্নেলস লকে অ্যাপ্লাই করি, স্নেলস লকে অ্যাপ্লাই করার জন্য সবসময় মনে রাখতে হবে, যারা যারা আমার আগে রিফ্রাকশনের যে ভিডিও লিংক পাঠিয়েছিলাম দেখেছো তারা জানো, যে মিডিয়ামে আছো তুমি, সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সঙ্গে ওই মিডিয়ামের যে করেসপন্ডিং অ্যাঙ্গেলটা, তার সাইনের প্রোডাক্টটা অলওয়েজ সেম হবে। কিরকম? ধরো তুমি এই মিডিয়ামটাতে আছো, এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? 1, সাইন অফ অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তারপর এই মিডিয়ামটাতে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ধরো মিউ, এখানে এই পয়েন্টে করেসপন্ডিং অ্যাঙ্গেলটা কত আছে? R1। তাহলে তুমি এখান থেকে sin R1 পেয়ে যাচ্ছ 1/μ, ঠিক আছে? sin R1 তুমি তাহলে পেয়ে যাচ্ছ 1/μ। তুমি এখান থেকে cos R1 এর ভ্যালুটাও ফাইন্ড করে রাখো, তাহলে therefore cos R1 is equal to under root 1 minus 1/μ square, তাই তো? cos R1 is equal to under root 1 minus 1/μ square, তাহলে কি দাঁড়াচ্ছে এটা? তাহলে ইকুয়াল টু under root, উপরে আসছে μ স্কয়ার মাইনাস 1, নিচে আসছে শুধু মিউ। আশা করি ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। মিউ স্কয়ার মাইনাস 1 আন্ডার রুট আবার মিউ স্কয়ার, তাহলে শুধু মিউ আসছে, এটা হয়ে গেল cos R1। এগুলো আমাদের পরে ক্যালকুলেশনে কাজে লাগবে। আচ্ছা,
এবার তুমি চলে এসো at the point of emergence। at the point of emergence মানে এই পয়েন্টটাতে চলে এসেছো। তাহলে পয়েন্ট অফ এমার্জেন্সি যদি তুমি আবার স্নেলস লটাকে অ্যাপ্লাই করো তাহলে কি আসছে মিউ ইনটু sin r2। এবার এয়ার মিডিয়ামের রিফ্র্যাক্টিভিটি কত 1, অ্যাঙ্গেল কত আছে থিটা, তাহলে 1 ইনটু sin থিটা, তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু মিউ sin r2। এবার দেখো এই যে ক্যাপিটাল এ প্রিজম অ্যাঙ্গেল, ক্যাপিটাল এ যে প্রিজম অ্যাঙ্গেল সেটা কি ছিল r1 প্লাস r2, এটা ছিল r1 প্লাস r2। তাহলে তুমি যদি r2 ফাইন্ড করতে চাও তাহলে সেটা হচ্ছে a মাইনাস r1, r2 হচ্ছে তাহলে a মাইনাস r1। তাহলে sin a মাইনাস r1, তাহলে এবার sin a cos r1। এবার আমি এটাকে sin a মাইনাস b ফর্মুলাতে ব্রেক করছি, sin a cos r1 মাইনাস cos a sin r1। এবার ভ্যালু পুট করো, sin a sin এর মতো থাকলো, cos r1 মানে কি আন্ডার রুট মিউ স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই মিউ মাইনাস cos a cos এর মতো থাকলো, sin r1 মানে কি ছিল 1 বাই মিউ। তাহলে এবার যদি আমরা পরে নেক্সট স্টেপে যদি আসি তাহলে কি দাঁড়াচ্ছে দেখি একটু, লেফট সাইডে আমরা sin থিটাটাকে ক্যারি করছি, তাহলে ডিনোমিনেটরের মিউ গুলো ব্র্যাকেটের বাইরে যে মিউ রয়েছে তার সঙ্গে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আসছে sin a আন্ডার রুট মিউ স্কয়ার মাইনাস 1 মাইনাস cos a, তাহলে sin a আন্ডার রুট মিউ স্কয়ার মাইনাস 1 সেটা তাহলে আসছে sin থিটা প্লাস cos a। আচ্ছা কি প্রুফ করতে দিয়েছে দেখি, আগে কোনটাকে রেখেছে একই ব্যাপার যদিও তাও, আচ্ছা cos a প্লাস sin থিটা এর ভাবে রেখেছে आंसर। ঠিক আছে চলো আমরা তাই রাখবো, তাহলে এটা মানে হচ্ছে cos a প্লাস sin থিটা, cos a প্লাস sin থিটা সাইড চেঞ্জ করলাম, আশা করি বুঝতে পেরেছো। এটা রাইট সাইডে ছিল ওকে লিখেছি লেফট সাইডে, আর এইটা লেফট সাইডে চলে যাচ্ছে সব মিলিয়ে রাইট সাইডে লিখেছি। তাহলে আন্ডার রুট মিউ স্কয়ার মাইনাস 1 সেটা তাহলে আমাদের আসছে cos a প্লাস sin থিটা ডিভাইডেড বাই sin a, তাহলে মিউ স্কয়ার মাইনাস 1 আমাদের আসছে cos a প্লাস sin থিটা ডিভাইডেড বাই sin a এটার হোল স্কয়ার। তাহলে যদি মিউ স্কয়ার করি তাহলে 1 প্লাস cos a প্লাস sin থিটা ডিভাইডেড বাই sin a এটার হোল স্কয়ার আসছে। তাহলে যদি শুধু মিউ করি তাহলে এটা আন্ডার রুট মানে হোল টু দি পাওয়ার হাফ আসছে, টোটালটা তাহলে হোল টু দি পাওয়ার হাফ আসছে। এটাই আমাদেরকে প্রুফ করতে বলেছিল, আমাদের তাহলে হয়ে গেল প্রুফ করা। অঙ্কটার মধ্যে কিছু নেই অ্যাকচুয়ালি, তোমাকে এই দুটো পয়েন্টে স্নেলস ল অ্যাপ্লাই করতে হবে। একটা কাজ করবে যেটা সেটা হচ্ছে যাতে পার্ট মার্কিং না ওরা কাটতে পারে, এট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স এখানে লিখবি ইউজিং স্নেলস ল, এই জায়গাটাতে লিখবি ইউজিং স্নেলস ল। ঠিক আছে, স্নেলস ল অ্যাপ্লাই করতে হবে। স্নেলস ল অ্যাপ্লাই করে তাহলে এই পয়েন্টে স্নেলস ল অ্যাপ্লাই করলাম, sin r1 পেয়েছি, ওখান থেকে cos r1 এর ভ্যালুটাকে ফাইন্ড করে রেখে দিলাম। এবার পয়েন্ট অফ এমার্জেন্সি আবার স্নেলস লটাকে অ্যাপ্লাই করলাম, করে এখানে sin r2 পাচ্ছিলাম,
তো প্রিজম অ্যাঙ্গেল মানে a ইজ ইকুয়াল টু r1 প্লাস r2, এখানে পারলে এখানে লিখে দিবি ব্র্যাকেটে, ঠিক আছে, কারণ এখানে লিখবি যে অ্যাজ ক্যাপিটাল A ইজ ইকুয়াল টু r1 প্লাস r2 দেয়ারফর r2 ইজ ইকুয়াল টু a মাইনাস r1। এটাকে লজিক এখানে লিখতে হবে, সেই মাঝখানে লেখো কি রাইট সাইডের উইদিন ব্র্যাকেট লেখো, যাই করো না কেন। তারপর তো নর্মাল যেরকম ট্রিগোনোমেট্রিতে আমরা ব্রেক করি সেরকম ব্রেক করলাম, অ্যালজেব্রিক্যাল সিম্পল অ্যালজেব্রিক্যাল ক্যালকুলেশন। তো এই হচ্ছে ঘটনা। এবার তোদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রে অপটিক্সের অঙ্কগুলো এবার বাড়িতে শুরু করতে হবে। আগে প্রিজমের অঙ্কগুলোকে শেষ করবি, করে প্রিজমের কোন কোন অঙ্কগুলোতে ডাউট আছে আমাকে জানাবি, ঠিক আছে। প্রিজমের অঙ্কগুলো সব করবি, করে কোন কোন অঙ্কগুলোতে ডাউট আছে, দেখ 1 to 12 অবধি প্রিজমের নিউমেরিক্যাল আছে, ওখানে কোনটা কোনটা ডাউট আছে জানাবি। তারপর রে অপটিক্স পেজ নাম্বার 1-এ যাবি, ওখানে দেখবি 20টা নিউমেরিক্যাল আছে, তার মধ্যে স্ফেরিক্যাল মিররের নিউমেরিক্যাল করবি না, স্ফেরিক্যাল মিররের নিউমেরিক্যাল নেক্সট যেদিন ক্লাস হবে আমি বুঝিয়ে দেবো, আগে আমি বোঝাবো, কয়েকটা করাবো, তারপর করবি। নর্মাল দেখবি ওখানে অন্যান্য বিভিন্ন রকমের অঙ্ক টঙ্ক আছে, ওই অ্যাপারেন্ট ডেপথের প্রবলেম আছে, তারপর হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের প্রবলেম আছে, ওই ধরনের প্রবলেমগুলোকে আগে করবি। সবার আগে প্রিজমের নিউমেরিক্যাল শেষ করতে হবে, ঠিক আছে। যেহেতু প্রিজমের একটা দুটো নিউমেরিক্যাল আমি দেখিয়ে দিলাম, আগে প্রিজমের নিউমেরিক্যাল শেষ করবে, কোথায় কোথায় ডাউট আছে আমাকে জানাবে, ফাঁকি মেরো না। সামনে এক্সাম আছে, নভেম্বরের থেকেই কিন্তু স্কুল ফুলে এক্সাম স্টার্ট হয়ে যাবে, ভালো করে পড়াশুনো করো, ঠিক আছে। চলো, গুড নাইট। গুড নাইট টু অল। ভালো করে পুজো কাটিও, পড়াশোনা করে সাবধানে থাকো। বাই।